কলম কই দিছেন? হ্যাঁ হ্যাঁ হলে বলিয়েন। হয়ে গেছে। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগত। আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি। একটু বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানাই দাও, কষ্ট করে বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানাই দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসলে ক্লাস শুরু করার আগে কিছু তোমাদের হচ্ছে সমস্যাগুলো নিব, যে আসলে কি সমস্যা ফেস করতেছো বা কিভাবে কি পড়তে লাগবে না, এগুলো বলার পরে তারপর আমি সবকিছু এক্সপ্লেন করব। তো তোমরা আগে একটু জয়েন করো। আচ্ছা, মাইয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, একটু জয়েন করে ফেলো, এরপর আমরা আলোচনা করতেছি। ওকে, ইসমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আগে একটু দিক নির্দেশনা দিয়ে দিব, এরপরে আমরা ক্লাস শুরু করব। ওকে, আচ্ছা দেখো তাহলে যেটা কথা, যে আমাদের এই সাবজেক্টটা যে আছে, এই সাবজেক্টটার নাম হচ্ছে যুক্তিবিদ্যা। বাংলায় যেটাকে বলা হচ্ছে কি, ইংরেজি যেটাকে বলে লজিক। আচ্ছা, জুবান, তারপর হচ্ছে সুমি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো তুলনামূলক আমরা যদি আর্টসের সাবজেক্টের কথা বলি, তো আর্টসের সাবজেক্টের মধ্যে এই যুক্তিবিদ্যা সাবজেক্টটা হচ্ছে একটু মানে স্টুডেন্টরা কি মনে করে, কঠিন মনে করে আর কি এই সাবজেক্টটাকে। কারণ এখানে আসলে বুঝার জিনিস আছে, এটা পুরোটাই হচ্ছে বুঝার একটা সাবজেক্ট। তো বাকি যে সাবজেক্টগুলো যদি আমি ধরি, পরিণীতির কথা বলি, ইতিহাসের কথা বলি, তারপর ইসলামের ইতিহাসের কথা বলি, তো এই সাবজেক্টগুলো কি, এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার কি মোটামুটি মুখস্থ করা যায় আর কি, ধরো মুখস্থ টাইপের এমন। বাট এই যে তোমার অর্থনীতির কথা বলি বা যুক্তিবিদ্যার কথা বলি, এই সাবজেক্টগুলো কিন্তু বুঝার বিষয়, এই সাবজেক্টগুলো কি বুঝার বিষয়। ওকে, তো আমরা এখন কি করব, আসলে যুক্তিবিদ্যা কিভাবে কি পড়তে লাগবে। ফার্স্ট অফ অল তোমাদের কাছ থেকে আমি যে কমেন্টটা সব থেকে বেশি পেয়েছি সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের তো টেস্ট পরীক্ষা, টেস্ট অনেকের হচ্ছে টেস্ট বলতে মনে হয় মোস্ট প্রবাবলি প্রি টেস্ট পরীক্ষা আর কি, টেস্ট বা প্রি টেস্ট যাই হোক, যেই পরীক্ষায় হোক। তো তোমরা তো অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছো, তো সেজন্য তোমরা আমাকে কি বলছো, তোমরা আমাকে বলছো যে ভাইয়া আপনি দ্বিতীয় পত্র পড়ান, কি দ্বিতীয় পত্র পড়ানোর কথা বলছো, তাই তো নাকি? এত বড় কেন? ওকে, দ্বিতীয় পত্র পড়ানোর কথা বলছো আমাকে। তো আমরা দেখো, আমি তোমাদের একটা কথা বলি, যুক্তিবিদ্যার ক্ষেত্রে একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে কানেক্টেড। কি একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে কানেক্টেড? যেমন তোমার উদাহরণ দিই, আমাদের যদি প্রথম পত্রে যে চতুর্থ অধ্যায় আছে, এর নাম হচ্ছে বিধেয়ক। কি বিধেয়ক? এই চতুর্থ অধ্যায় যদি তুমি না বুঝো বা আগে না পড়ো, তাহলে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটার নাম হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, এই প্রথম অধ্যায়টা তুমি কি প্রথম অধ্যায়টা তুমি কিছু বুঝবা না, কারণ এটা বিধেয়কের সাথে রিলেটেড। এখানে অনেক কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো আমার চতুর্থ অধ্যায়ে পড়ে তারপর আমারে কি করতে লাগবে, তারপর আমারে এই প্রথম অধ্যায়টা পড়তে লাগবে। এর পাশাপাশি অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। তো এই ক্ষেত্রে আমারে কি করতে লাগবে, এই ক্ষেত্রে হচ্ছে আমাকে আমার বেসিক আগে ক্লিয়ার করতে লাগবে। প্রত্যেকটা সাবজেক্টেরই বেসিক থাকে, তেমনি যুক্তিবিদ্যারও কি আছে, যুক্তিবিদ্যারও বেসিক আছে। তো যুক্তিবিদ্যার যে বেসিক চ্যাপ্টার গুলো আছে তার মধ্যে হচ্ছে তোমার প্রথম পত্রে যে তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার। প্রথম পত্রের চতুর্থ অধ্যায় হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার। প্রথম পত্রের পঞ্চম অধ্যায় হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার মূলত। আবার আছে এদিক ষষ্ঠ অধ্যায়ও আছে তোমার, ওইটা আপাতত লাগবে না। বাট আমরা যদি 3, 4, 5 অধ্যায় পড়ি, তাহলে মোটামুটি যুক্তিবিদ্যার বেসিক সম্পর্কে আমাদের একটা ধারণা হবে। তো এরই ধারাবাহিকতায় আমি হচ্ছে রেকর্ডিং দেওয়া শুরু করছিলাম। তো সেখানে অলরেডি আমি তোমাদের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায়, এই দুইটা অধ্যায়ে রেকর্ডিং দিয়েছি। তো তোমরা আমাকে একটু আগে কনফার্ম করো, তোমরা কি এই দুইটা অধ্যায়ে রেকর্ডিং কমপ্লিট করে ফেলছো? তোমরা কি 4 অধ্যায় আর 5 অধ্যায়ে রেকর্ডিং কমপ্লিট করছো? এটা আমাকে একটু জানাও।
4 আর 5 অধ্যায়ের কি আমাদের রেকর্ডিং কমপ্লিট হয়েছে? একটু কমেন্ট করে জানাও আমাদের কি এই যে 4 আর 5 অধ্যায়ে তোমাদের আমি রেকর্ডিং দিছি? আমি উত্তর দিচ্ছি, আগে তোমরা বলো প্রথম পত্রে 4 আর 5 অধ্যায়ে যে রেকর্ডিং দিছি আমি, রেকর্ডিং কি তোমরা করছো? এটা একটু আমাকে জানাও। 4 আর 5 অধ্যায় এই দুইটা রেকর্ডিং করা কমপ্লিট? কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, মারিয়া ইসলাম বলছে হ্যাঁ করছে। আচ্ছা, সুমি বলছে করেনি, কিন্তু সে বলছে 4-5 পারে। আচ্ছা, হ্যাঁ বলছে অনেকে, ঠিক আছে। এখন আমি তোমাদের বলি, এখন আমরা কি করব, আজকে আমরা থার্ড চ্যাপ্টারটা পড়বো, এই অধ্যায়টা পড়বো, তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান। এই অধ্যায়টা পড়ার পরে আমরা হচ্ছে তোমার দ্বিতীয় পত্রে চলে যাব। কারণ তোমরা আমাকে বলছো যে ভাইয়া আমাদের মূলত দ্বিতীয় পত্র থেকে এখন পরীক্ষাগুলো হচ্ছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে এই দ্বিতীয় পত্রটা আগে শেষ করব। এইটা মানে ফার্স্ট পেপারের কয়টা অধ্যায় পড়বো আমরা? 4-5 অলরেডি হয়ে গেছে আমাদের, আজকে 3 নাম্বার পড়বো, তার মানে 8টা অধ্যায় থেকে আমাদের 3টা হয়ে গেল। আমাদের আর কয়টা লাগবে? আমাদের লাগবে আর 5টা অধ্যায় বাকি থাকবে, এগুলো আমরা সেকেন্ড পেপারটা শেষ করি, তারপর হচ্ছে পড়বো। এইটা আজকে পড়ানোর পরে আমরা কি দ্বিতীয় পত্রের হচ্ছে কি চলে যাব, যেহেতু তোমরা দ্বিতীয় পত্রের কথা বলছো। তো যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রথম পত্রে 2টা অধ্যায় হচ্ছে বেসিক চ্যাপ্টার প্লাস সব থেকে বড় চ্যাপ্টার, তার মধ্যে একটা হচ্ছে তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে কি যুক্তির উপাদান। এটা কি, এটা হচ্ছে তোমার এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার সব থেকে বড় অধ্যায়। এটা মোটামুটি এখানে আমার দেখবা যে 70 পেজ আছে। তো আমি তোমাদের এটার অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি, আমি তোমাদের দেখতেও বলছি। তো আমরা এখন এইগুলো দেখি, সবকিছু হচ্ছে তোমার সবকিছু আমরা পড়বো। এখন আমাকে বলো, আমরা যে 4 আর 5 অধ্যায় পড়ছি, এই 4 আর 5 অধ্যায় তোমার নিয়ে কোনো সমস্যা আছে কিনা? 4 আর 5 নিয়ে কোনো সমস্যা আছে? কোনো জায়গায় বুঝতে পারোনি বা বুঝতে সমস্যা হয়েছে, এটা একটু জানাও। 4 আর 5 নিয়ে কোনো সমস্যা হয়েছে কি হয়নি? যারা যারা ক্লাস করছিলা, আশা করি 4-5 নিয়ে কোনো সমস্যা হয়নি। তো চলো আমরা এখন একটু থার্ড চ্যাপ্টারটা পড়ি। তো থার্ড চ্যাপ্টারটা পড়তে আমি বলে রাখি, 4 অধ্যায় ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে সব দেওয়া আছে। এই অধ্যায়টা পড়তে 2+ ঘন্টা সময় লাগবে। এটা অধ্যায় আমার পড়ানোর, যারা আমার ক্লাসগুলো করছো রেকর্ড ক্লাস, তারা দেখছো যে আমি একদম ডিটেলসে পড়াই। তো এই অধ্যায়টা করতে 2 ঘন্টা প্লাস সময় লাগবে। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে ধৈর্য সহকারে পড়বা। কে বললো 4-5 অধ্যায় নাই? 4-5 2টা অধ্যায় আমাদের নতুন ওয়েবসাইটে আপলোড করা আছে। আমাদের নতুন ওয়েবসাইটে 4-5 2টা অধ্যায় আপলোড করা আছে, তোমরা একটু চেক করে নিও। ওকে, তাহলে চলো আমাদের যে থার্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার যুক্তির উপাদান। তো আগে অধ্যায় পড়ার আগে আমাদের কোন জিনিসগুলো পড়তে লাগবে, এই জিনিসগুলো আমি এখানে 3 স্টার দিয়ে বা 1 স্টার, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা 3 স্টার, যেটা কম গুরুত্বপূর্ণ এটা 1 স্টার, এমন করে দেওয়া আছে আর কি। তো আমাদের ফার্স্টেই হচ্ছে যেটা পড়তে লাগবে যে যুক্তির উপাদান। আসলে আমরা যে যুক্তি প্রদান করি, অধ্যায়টার নাম দেখো যুক্তির উপাদান। আমরা যে ধরো একটা যে বাক্য লিখি, অর্থাৎ কি যুক্তি বাক্য যে লিখি, মূলত ওগুলোকে যুক্তি বলে আসলে। তো এই যে যুক্তি বাক্যগুলো লিখি, সেগুলোর তো অবশ্যই, আমি ধরো একটা যখন কোনো কিছু তৈরি করব, ধরো আমি পায়েস তৈরি করতে চাই, তো পায়েস তৈরি করতে গেলে আমার কি উপাদান লাগবে না? লাগবে। তো আমার কি লাগবে? আমার আসলে উপাদান লাগবে। তো তেমনি ভাবে আমার একটা যুক্তি তৈরি করতে গেলে আমার কিছু হচ্ছে কি উপাদান লাগবে। তো তার মধ্যে দেখো একটা পার্ট হচ্ছে শব্দ। তো যুক্তির উপাদানের ক্ষেত্রে একটা উপাদান হচ্ছে তোমার কি শব্দ। তো আমরা শব্দ নিয়ে পড়বো, তারপর কি শব্দের শ্রেণী বিভাগ নিয়ে পড়বো। অর্থাৎ যে শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার, সেটা আমরা জানবো। এরপর আমরা শব্দ আর পদ নিয়ে জানবো। পদ পদ বলতে আবার ওই যে এইটাকে আবার সেকেন্ড পেপারের সাথে গুলাই ফেলিও না, যে পদ যে হচ্ছে তোমার পদ প্রকরণ আর কি, পদ যে 5 প্রকার সেটার সাথে আবার গুলাই ফেলিও না। এটা পদ হচ্ছে আলাদা, আমরা দেখবো আসলে পদেরও মিল আছে, এদের মধ্যে পার্থক্য। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ব্যক্তার্থ আর জাপ্তার্থ। সব থেকে গুরুত্বপূর্ণ কি? ব্যক্তার্থ আর হচ্ছে কি জাপ্তার্থ, এটা পড়বো। তারপর এদের মধ্যেকার সম্পর্ক বা হ্রাসবৃদ্ধির নিয়ম সীমাবদ্ধতা পড়বো। এরপর পদের যে প্রকারভেদ গুলো আছে, পদের বিভিন্ন প্রকারভেদ আমরা দেখবো, সেই প্রকারভেদ গুলো ওইখানে পড়বো। তারপর হচ্ছে যুক্তি বাক্য জিনিসটা আসলে কি, সেটা নিয়ে পড়বো, সেটার গঠন নিয়ে পড়বো।
তারপর অবধারণ জিনিসটা আসলে কি, বা বাক্য যুক্তি বাক্যের মধ্যে পার্থক্যটা আসলে কি, তারপর অবধারণ আর যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো পড়বো। এরপর পড়বো যে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে যুক্তি বাক্যের, তার মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আমরা মূলত যে যুক্তি বাক্য পড়বো, এই যুক্তি বাক্য হচ্ছে যুক্তিবিদ্যার ক্ষেত্রে চারটা। কয়টা? চারটা। একটা হচ্ছে এ যুক্তি বাক্য, একটা হচ্ছে ই যুক্তি বাক্য, একটা হচ্ছে আই যুক্তি বাক্য, আর একটা হচ্ছে ও যুক্তি বাক্য। তো ওদের ব্যাপ্যতা নিয়ে পড়বো, ব্যাপ্যতা জিনিসটা কি এটা আমরা জানবো। ওকে, তো আমাদের এই জিনিসগুলো হচ্ছে পড়তে লাগবে, একটা এখানে মোটামুটি একটা আউটলাইন দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলো, এরপরে আমাদের একটা সেগমেন্ট হচ্ছে যে জিনিসটা তোমাকে পড়তে লাগবে, অর্থাৎ যেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, মিস যাবে না এমন। তো একটা হচ্ছে ব্যক্তার্থ জাপ্তার্থ, আর একটা হচ্ছে ব্যক্তার্থ জাপ্তার্থের সম্পর্ক বা রাজনীতির নিয়ম, সীমাবদ্ধতা, আর আরেকটা হচ্ছে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ, আর একটা হচ্ছে পদের ব্যাপ্যতা। এই জিনিসগুলো আমাদের পড়তে লাগবে। তো আমাদের এটা গেল, আমরা এখন চলো মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় আমরা চলে যাই। ওকে, আমরা ফার্স্টে পড়বো হচ্ছে কি, পদ জিনিসটা আসলে কি। কি পড়বো? পদ জিনিসটা আসলে কি। তো বলছে যে ইংরেজি টার্ম শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পদ। কি টার্ম শব্দের বাংলা প্রতিশব্দ কি? বাংলা প্রতিশব্দ হচ্ছে পদ, যেটা ল্যাটিন শব্দ কি, ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। এই এমসিকিউর জন্য আমার এখানে যা যা আছে এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? এগুলো কি এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের কি করতে লাগে, আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে। আমি কিন্তু এখানে যা ইনফরমেশন দিছি প্রত্যেকটা ইনফরমেশনই হচ্ছে পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে ইংরেজি একটা টার্ম আছে, এটা হচ্ছে পদের ইংরেজি, এটার বাংলা প্রতিশব্দ হচ্ছে কি পদ টার্মের। এটা ল্যাটিন শব্দ, কোন শব্দ? ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে আসছে। আর এই টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে কি প্রান্ত, শেষ বা হচ্ছে কি সীমান্ত। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে পদ যে আছে, এই পদের হচ্ছে অর্থ আসলে কেন প্রান্ত, শেষ বা সীমান্ত বললো, এটা একটু প্রশ্ন যে জাগে না? বা তোমরা যে দেখো না যে এইটার অর্থ হচ্ছে এইটা, এইটার অর্থ এইটা, তো এইটার অর্থ আসলে এইটা কেন, ওটার পিছনে কিন্তু অবশ্যই কি একটা কারণ আছে। কারণ ছাড়া কোনো জিনিস কখনো ঘটে না। তো আসলে এখানে কেন আসলে পদ শব্দের অর্থটা প্রান্ত, শেষ বা সীমান্ত বললো, এটারও পিছনে কিন্তু একটা কারণ আছে। আমরা কি করি, আমরা নর্মালি হচ্ছে কি মুখস্থ করে ফেলি যে হ্যাঁ পদ আছে, পদ যে আছে এটা হচ্ছে কি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে আসছে, আর এটার হচ্ছে তোমার কি শব্দের অর্থ হচ্ছে কি প্রান্ত, শেষ বা সীমানা। আসলে কেন এটাকে প্রান্ত, শেষ বা সীমানা বলা হচ্ছে সেটা নিয়ে কিন্তু কি করি না, সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না, আমরা মুখস্থ করি। বাট এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কিন্তু কানেক্টেড। কেন আসলে তাকে প্রান্ত, শেষ বা সীমান্ত বলা হচ্ছে, যখনই এই জিনিসগুলো তোমরা ধরতে পারবা তখন দেখবা যে বিষয়টা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো এটা আমরা একটু দেখবো যে আসলে কি হয়েছে এখানে, এটা আমরা পরে দেখবো। তো আমরা এখন একটু চলো পদের সংজ্ঞা পড়ি। পদ আসলে কাকে বলে? কি বলছে, বলছে যে যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়, কি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, তাকে হচ্ছে পদ বলে। তার মানে পদ আসলে কাকে বলে? পদ হচ্ছে বলে যে একটা যে যুক্তি বাক্যের মধ্যে তোমার হচ্ছে কি বিভিন্ন যে শব্দ বা শব্দ সমষ্টি থাকে, এই শব্দ বা শব্দ সমষ্টির ক্ষেত্রে তোমার এগুলো কি, এগুলো যদি তোমার উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কি হইতে পারে, ব্যবহৃত হতে পারে বা হওয়ার যোগ্যতা রাখে, তাহলেই তাদেরকে কি বলা হয়, তাহলেই তাদেরকে হচ্ছে তোমার পদ বলা হয়। এখন উদ্দেশ্য বা বিধেয় জিনিসটা কি, এটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, উদ্দেশ্য বা বিধেয় জিনিসটা কি, এটা তোমাদের হচ্ছে আমি জাস্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি। অলরেডি আমার যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো তো আমি বলে দিচ্ছি যে আমরা জানি যে একটা যুক্তি বাক্য আমরা যেগুলো নিয়ে কাজ করি সেটা হচ্ছে তিনটা অংশ থাকে। কি কি? একটা হচ্ছে তার প্রথম যে অংশটা থাকে সেই প্রথমটাকে বলা হয় উদ্দেশ্য, তার মানে শিশু হচ্ছে এখানে উদ্দেশ্য। এর পরে যেটা থাকে, এই যে হয় বলো বা নয় বলো এগুলো যে থাকে, এগুলোকে বলা হয় তোমার কি, এগুলোকে বলা হয় সংযোজক। কি বলা হয়? সংযোজক বলা হয়। ওকে, আর এই যে পবিত্র কথাটা আছে, এই পবিত্র কথাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার বিধেয়। অর্থাৎ একটা যুক্তি বাক্যের তিনটা অংশ থাকে, একটা উদ্দেশ্য, একটা সংযোজক, একটা বিধেয়। সবসময় তোমার মাথায় রাখবা যে হয় বা হন বা নয় বা নন যেগুলো থাকে সেগুলোকে বলা হয় কি সংযোজক। তো সংযোজকের আগে যেটা থাকে সেটাকে বলা হয় উদ্দেশ্য পদ, আর সংযোজকের পরে যেটা থাকে সেটাকে বলা হয় বিধেয় পদ। তো যখন দেখবা যে
যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটা যুক্তি বাক্যে, যেমন দেখো এখানে কি বলছে, বলছে যে সকল শিশু হয় পবিত্র। তো এটা কি একটা কি যুক্তি বাক্য না? আর এখানে কি অনেকগুলো কি শব্দ বা শব্দ সমষ্টি আছে। তো বলছে যে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে তাকে পদ বলে। এখন দেখো, এখন আমরা যদি এই যুক্তি বাক্যটা খেয়াল করি, এই যুক্তি বাক্যে দেখো আমরা যদি এখানে হচ্ছে শিশুর কথা বলি, তারপর পবিত্রর কথা বলি, এগুলো দেখো, এগুলো কিন্তু যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে হয়েছে কিন্তু যেগুলো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকেই বলা হয় পদ। তার মানে শিশু হচ্ছে কি, শিশু হচ্ছে আমার এখানে একটা পদ, তারপর পবিত্র কি, পবিত্র হচ্ছে একটা পদ। কেন এগুলোকে আমি পদ বলতেছি? কারণ আমি দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে এখানে যে আমি যুক্তি বাক্যটা নিছি, এই যুক্তি বাক্যে এখানে তোমার কি হিসেবে ব্যবহৃত হয়েছে, যুক্তি বাক্যে এখানে পদ হিসেবে এগুলো ব্যবহৃত হয়েছে। কেন? কারণ কি, কারণ দেখতেছি যে এগুলো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসতে পারতেছে। ওকে, এটাই হচ্ছে তোমার কি পদ। তো এখন আমি যে একটু আগে বললাম যে পদ যদি কথাটা বলি যে কি টার্মিনাস থেকে যার অর্থ প্রান্ত, শেষ বা সীমান্ত। প্রান্ত, শেষ বা সীমান্ত, এই জিনিসটা তো তোমরা আশা করো বুঝি, তাই না? তো এই যে দেখো কেন আসলে পদের অর্থ বলতেছে প্রান্ত, শেষ বা সীমান্ত। আমরা যদি খেয়াল করি দেখো এইখানে যে এটাকে যে আমি পদ বলতেছি কেন, কারণ এটা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এইটা দেখো তো এই যুক্তি বাক্যের ক্ষেত্রে এটা সবার শেষের দিকে আসে না, মানে সীমান্ত শেষের দিকে আসে না, বা প্রান্তর কথাও যদি বলি বা সীমান্ত মানে একদম শেষের দিকে যেটা আছে। আবার এই পাশে যদি ধরি আমি সকল শিশু, এটাও কিন্তু এটাও একটা কি প্রান্তের মধ্যে আসে না, বাকি এটাও তো একটা প্রান্ত, তাই না? এইটা দেখো পবিত্রটা আছে শেষের দিকে, আবার এখানে দেখো এটাও কিন্তু এই পাশে কিন্তু এটাও কিন্তু শেষের দিকে আছে। আমি যদি এটা এই পাশে ধরি, আমি যদি এটা এই পাশে ধরি, এটাও কিন্তু কি আছে শেষের দিকে আছে। আবার এটাও দেখো শেষের দিকে আছে। এই যে পদগুলো যে আছে, এটার অর্থ কেন আসলে প্রান্ত, শেষ বা সীমান্ত বলছে বুঝতে পারছো? কারণ কি, কারণ এগুলো প্রান্তের দিকে থাকে, মানে শেষের দিকে থাকে। এটা কিন্তু দেখো এটা হয় যে মাঝখানে যেটা আছে এটাকে কিন্তু আমি কিন্তু পদ বলিনি। আমি কাকে পদ বলছি? আমি বলছি যে যেটা উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সেটাকে পদ বলছি। তো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে দেখো একদম প্রান্ত, সীমান্ত বা শেষের দিকে এগুলো ব্যবহৃত হয়েছে না। এই কারণে আসলে টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে পদ যে আছে, এই পদ শব্দের অর্থ হচ্ছে তোমার প্রান্ত, শেষ বা সীমান্ত। এখন বলো বুঝছো কি বুঝনি? এইটুকু বুঝছো কি বুঝনি জানাও, দ্রুত জানাও। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা এর পরে চলে যাব। সাইমন ইসলাম জুবন বলছে বুঝতে পারছি না, কি বুঝনি একটু বলো, কি বুঝনি একটু জানাও, কোন জিনিসটা বুঝনি এটা বুঝাও আমাকে, কোন জিনিসটা বুঝনি এটা একটু বলো। দ্রুত বলতে হবে, বারবার বলতেছি অধ্যায়টা অনেক বড়, অধ্যায়টা অনেক বড়। আবার কি বলবো, একটা স্পেসিফিক জায়গা তো বলবা কোনটা বুঝনি, এর থেকে সহজ করে কেউ বুঝাইতে পারবে না। আচ্ছা, ইসমত আরিশা বলছে ক্লিয়ার। ওকে, সুমি বলছে বুঝতে পারছি। আচ্ছা, প্রিয়া বলছে ক্লিয়ার। আচ্ছা, সবারই ক্লিয়ার। তার মানে যে আছে সে হচ্ছে আরেকবার একটু ক্লাসটা দেখে নিলে তুমি বুঝতে পারবা। ওকে, আমি পরের টপিকে যাচ্ছি। এবার আমরা শব্দের শ্রেণী বিভাগ পড়ব। কি পড়ব? শব্দের শ্রেণী বিভাগ পড়ব। এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে লাগবে। ওকে, তো কি বলছে, বলছে যে পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে যুক্তি, দুইটা পদ কি, একটা যুক্তি বাক্যে অলওয়েজ দুইটা পদ থাকে, একটা থাকে উদ্দেশ্য পদ, একটা থাকে বিধেয় পদ, এইটাই পদ, আর তো কিছু না। দেখো শব্দের শ্রেণী বিভাগ বলছে যে পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদেরা শব্দকে তিন ভাগে ভাগ করছে যথা, তার মানে আমার কি শব্দ জিনিসটা কি এটা পড়তে লাগবে। তো শব্দ, শব্দ হচ্ছে কি, শব্দ হচ্ছে কি দেখো, শব্দ হচ্ছে আমার তিন প্রকার। শব্দ কত প্রকার? শব্দ হচ্ছে আমার তিন প্রকার। কি কি? একটা হচ্ছে পদযোগ্য শব্দ, একটা হচ্ছে সহপদযোগ্য শব্দ, আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। কি কি? একটা হচ্ছে পদযোগ্য শব্দ, একটা হচ্ছে সহপদযোগ্য শব্দ, আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। ওকে,
তার মানে কি পাইলাম আমি পাইলাম যে আমার পদ যে আছে পদ হচ্ছে তোমার দুই প্রকার। কত প্রকার? সরি, পদ যে আছে পদ দুই প্রকার, ঠিক আছে। বাট কি, বাট এই যে পদ হওয়ার যে যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে যে যুক্তিবিদরা শব্দকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে ভাগ করছে। তো কথার মধ্যেই কিন্তু দেখবা যে আমি এখন দেখাচ্ছি তোমাদের, যেগুলো আমরা এখন ডিটেলসে পড়বো। তার মানে শব্দ কয় প্রকার পাইলাম? আমরা 3 প্রকার পাইলাম। কি কি? একটা পদ যোগ্য শব্দ, একটা সহ পদ যোগ্য শব্দ, আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। তো এগুলো এখন আমরা একটু ডিটেলসে আলোচনা করব। দেখো, ফার্স্টে বলছে যে পদ যোগ্য শব্দ। ওকে, বলছে যে যে শব্দটা অন্য শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয়, কি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, তাকে পদযোগ্য শব্দ বলে। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, যুক্তিবিদ্যার সাথে অনেকগুলো ব্যাপার কানেক্টেড আছে। দেখো নাম কি, দেখো নাম হচ্ছে তার পদযোগ্য। দেখো নামটা কি? পদযোগ্য শব্দ। তো আমরা পড়ে আসছি পদ মানে কি বলতো? পদ মানে হচ্ছে সে যুক্তি বাক্যে উদ্দেশ্য আর বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে, তাই না? পদ মানে কি? সে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে। তো যখন আমি বলবো পদ যোগ্য শব্দ, পদ যোগ্য, যোগ্য মানে কি? যোগ্য মানে সে অবশ্যই কি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে। যোগ্য কথাটা আমরা কি বলি? যে সে হচ্ছে এই চাকরিটার জন্য যোগ্য। তার মানে যোগ্য মানে কি? তার মানে সে আসলে এই চাকরিটা কি করে? ডিজার্ভ করে। তেমনি ভাবে যখনই কথাটা দেখো লেখা আছে কি পদ যোগ্য, আর পদ মানে কি? পদ মানে আমরা জানি সেটা হবে উদ্দেশ্য বা বিধেয়। তো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কি সে যোগ্য হবে। অর্থাৎ একটা যুক্তি বাক্যে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর ক্ষেত্রে আমরা পদযোগ্য শব্দ তাকেই বলবো যখন কি, যখন এই যে পদগুলো যে আছে অর্থাৎ উদ্দেশ্য পদ বিধেয় পদ কি হবে? উদ্দেশ্য পদ বা বিধেয় পদ হচ্ছে কি আমার উদ্দেশ্য বা কি বিধেয় হিসেবে কি হতে পারবে? ব্যবহৃত হতে পারবে। কথাটার মধ্যে দেখো পদযোগ্য, তার মানে কি সে ব্যবহৃত হতে পারবে। কেমন? দেখো এখানে উদাহরণ দিচ্ছি আমি, সেটা হচ্ছে কি বলছি? বলছি দেখো যে চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ, ফুল হয় সুন্দর। এখানে যে দেখো চাঁদ, তারপরে যে পৃথিবীর উপগ্রহ, তারপরে এই যে ফুল, তারপরে যে সুন্দর, এগুলোকে আমি কি বলবো? এগুলোকে আমি বলবো কি পদযোগ্য শব্দ বলবো। কেন? কারণ এগুলো কোনো শব্দের সাহায্য ছাড়াই দেখো স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কি হয়েছে? উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারছে। তার মানে এখানে যে চাঁদ, তারপরে যে পৃথিবীর উপগ্রহ, ফুল, সুন্দর, এগুলো কি? এগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। কেন? কারণ এগুলো হচ্ছে স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই তোমার কি যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারছে। আশা করি এটা বুঝছো, পদযোগ্য শব্দ। ওকে, এরপরে দেখো বলছে যে সহ পদযোগ্য শব্দ, কথাটার মধ্যে খেয়াল করবা, সহ পদযোগ্য শব্দ অর্থাৎ সে তোমার কি হবে? সে পদযোগ্য হবে। অর্থাৎ যে শব্দগুলো আমি সেগুলোকে পদযোগ্য শব্দ বলবো, এখানেও পদযোগ্য বলবো, কারণ এখানেও উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে। বাট দেখো সামনে একটা সহ লেখা আছে। কি লেখা আছে? সহ লেখা আছে। সামনে কি লেখা আছে? সহ। এখন সামনে যে সহ লেখা আছে, এই সহ লেখাটা থাকার কারণে এ দেখো এ পদযোগ্য হবে, কিন্তু সহ থাকার কারণে কি? সহ মানে কি? সহ মানে হচ্ছে তাকে পদযোগ্য হতে কেউ একজন আছে যে হচ্ছে সহযোগিতা করবে। কি বলছে দেখো কথাটা, আমার একটু জাস্ট জিনিসগুলো ধরার চেষ্টা করো। নাম কি? নাম হচ্ছে সহ পদযোগ্য শব্দ। তার মানে অবশ্যই সে পদযোগ্য হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। তবে সে পদযোগ্য তখনই হবে যখন কি, যখন সহ অর্থাৎ কেউ তাকে পদযোগ্য হতে সাহায্য করবে, তখনই সে কি হবে? সহ পদযোগ্য শব্দ হবে। কেমন? দেখো বলছে যে যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অর্থপূর্ণ, এই যে দেখো অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হয়, তাকে সহ পদযোগ্য শব্দ বলে। অর্থাৎ সহ পদযোগ্য শব্দ হচ্ছে তোমার তোমার কি তোমার সে তখনই পদযোগ্য হবে যখন সে একটা অর্থপূর্ণ, এই যে দেখো অর্থপূর্ণ শব্দের সে সাহায্য নিবে, তখনই সে কি হবে? তখনই সে হচ্ছে তোমার সহ পদযোগ্য শব্দ হবে। যেমন দেখো, যেমন আমি যখন বলি, দেখো আমি বললাম টি বললাম,
তারপর বললাম টা, তারপর বললাম খানা, তারপর বললাম খানি, তারপর বললাম ও, তারপর বললাম এবং, তারপর বললাম অথবা। ধরো আমি এইগুলো বললাম যে টি, টা, খানা, খানি, এগুলো আমি বললাম। এখন দেখো আমি যখন টি বললাম, এই টি দ্বারা তুমি কি কিছু বুঝতে পারতেছো? তুমি কিছুই বুঝতে পারতেছো না টি দ্বারা আসলে কি বুঝাচ্ছে। তারপর আমি যখন টা বললাম, এই টা দ্বারা তুমি কিছু বুঝতে পারতেছো না, বুঝতে পারতেছো না। আমি যখন খানা বললাম, এই খানা দ্বারাও তুমি কিন্তু কিছু বুঝতে পারতেছো না। এই যে তারপর যখন ও বললাম, এটা দ্বারাও তুমি কিছু বুঝতে পারতেছো না। তারপর যখন খানি বললাম, তুমি এটা দ্বারাও কোনো কিছু বুঝতে পারতেছো না। ওকে, এগুলো দ্বারা তুমি বুঝতে পারতেছো না। বাট যখনই এর সামনে একটা অর্থপূর্ণ শব্দ চলে আসবে, কি আসবে? অর্থপূর্ণ শব্দ চলে আসবে, তখন কিন্তু সে আবার কি হয়ে যাবে? সে পদযোগ্য হয়ে যাবে। যেমন আমি যদি টি এর আগে বলি এক, তার মানে কি? একটি। বা আমি এখানে এক না বলে আমি বললাম আমটি, কি বললাম? আমটি বললাম। আম, আম কি একটা কি অর্থপূর্ণ শব্দ না? এই যে অর্থপূর্ণ শব্দ। আম কি? আম হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দ। তো যখনই আমি বলবো আমটি, তারপর ধরো ওই যে এখানে যেটা আছে, তারপর তোমার ধরো খানার আগে আমি বললাম পুস্তক খানা, কি বললাম? পুস্তক খানা বললাম, পুস্তক খানা। তো খানা কিন্তু আগে দ্বারা কি বুঝেছে আমি বুঝিনি, বাট সামনে যখন আমি একটা কি অর্থপূর্ণ শব্দ যোগ করলাম, তখন কিন্তু আমি বুঝতে পারলাম। এখানে এই যে উদাহরণগুলো আছে, আমি একটু দেখাই তোমাদের। কি বলছি? ফার্স্টে বলছি যে কি বইটি হয় মজার। ফার্স্টে দেখো যখন শুধু টি লেখা আছে, তখন কিন্তু টি হয় মজার। তুমি কি কিছু বুঝতেছো? যখন তোমাকে বললো যে টি হয় মজার, তো এখানে কিন্তু তোমার কিন্তু এটা ক্লিয়ার না, এটা কিন্তু ক্লিয়ার না। যখন তুমি এর সামনে কি করবা? একটা অর্থপূর্ণ শব্দ এড করবা। যেমন এখানে বলছি কি বইটি, যখন তুমি বই, বই কি? বই একটা অর্থপূর্ণ শব্দ না? তখনই কি হয়ে যাবে? বই কি একটা অর্থপূর্ণ শব্দ যোগ করলেই কিন্তু দেখো তখন কি হয়ে যাবে বলতো? বইটি হয় মজার। তার মানে কি? তার মানে কিন্তু এটা অর্থপূর্ণ হয়ে যাচ্ছে তখন। বাট যখন টি অবস্থায় আছে শুধু, তখন কিন্তু এটা অর্থপূর্ণ হয় না। অর্থাৎ সহ মানে কি? সহ মানে কি? সামনে কারো সে সাহায্য নিবে, একটা অর্থপূর্ণ শব্দের সাহায্য নিবে। সেটাকেই বলা হয় কি? সেটাকেই বলা হয় তোমার সহপদযোগ্য শব্দ। কি বলে? সহপদযোগ্য শব্দ। এটা বই প্লাস টি হয় মজার, এটা এমন। এরপর বলছে আমটা হয় মিষ্টি। এই যে টা আছে, এই টা এর আগে যখন তুমি আম যোগ করে দিবা, তখনই কি এটা আমরা বুঝতে পারবা। তারপর দেখো বলছে খানা হয় যুক্তিবিদ্যা সংক্রান্ত। তোমাকে যদি এইভাবে বলে খানা হয় যুক্তিবিদ্যা সংক্রান্ত, তুমি কি কিছু বুঝবা? বুঝবা না। কিন্তু যখনই এর আগে একটা অর্থপূর্ণ শব্দ অ্যাড করে দিবে, যেমন পুস্তক, তারপর কি খানা, পুস্তক খানা হয় যুক্তিবিদ্যা সংক্রান্ত, তখনই কি হয়ে যাবে? সে অর্থপূর্ণ হয়ে যাবে। তারপর যখন বলছে খানি হয় উর্বর, কি? খানি হয় উর্বর, এটা কি তুমি বুঝলা? কিছু? কিছুই বুঝলা না। বাট যখন এর আগে একটা অর্থপূর্ণ শব্দ জমি যুক্ত করে দিল, যেমন জমি খানি হয় উর্বর, তখন কিন্তু তুমি এটা কিন্তু বুঝতে পারবা। তারপর দেখো এই যে সক্রেটিস ও প্লেটো হন গুরু এবং শিষ্য, এটা। তারপর রাসেল অথবা রবীন্দ্রনাথ হন যুক্তিবিদ। এগুলো হচ্ছে সবই কি তোমাদের? এগুলো হচ্ছে সবই তোমার সহপদযোগ্য শব্দ। এই যে ও, তারপর এখানে অথবা, তোমার এগুলো কি? সহপদযোগ্য শব্দ। বুঝছো? ক্লিয়ার কিনা জানাও, এটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। বুঝছো? সহপদযোগ্য বুঝছো? এবার দেখো নামটা, দেখো নাম দেখবা, নাম দেখবা। এর নাম হচ্ছে পদ নিরপেক্ষ। কি? পদ নিরপেক্ষ। এই যে নিরপেক্ষ নামটা হচ্ছে এখানে মূল, নিরপেক্ষ নামটা হচ্ছে এখানে মূল। নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে সে না যুক্তিবাক্যে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হইতে পারবে, না যুক্তিবাক্যে বিধেয় হিসেবে ব্যবহৃত হইতে পারে। তা আমাদের মধ্যে এমন আছে না যে তোমার ধরো কি, তোমার ধরো ভোটাভুটি হইলো, একদল ভোট দিল পক্ষে, একদল ভোট দিল হচ্ছে বিপক্ষে। আর কিছু আছে না যারা একদম নিউট্রাল থাকে, তারা পক্ষেও যাবে না, তারা আবার বিপক্ষেও যাবে না। তো এটাও হচ্ছে এমন। নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে সে ব্যবহৃত হবে না। কি হিসাবে? তোমার বলছে যে সে হচ্ছে স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। কি? ব্যবহৃত হতে পারে না, তাকে পদ নিরপেক্ষ শব্দ বলে। কি বলে? পদ নিরপেক্ষ শব্দ বলে।
একে কি বলে? একে বলে হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। ওকে, কোনগুলো আমরা একটু দেখি। আমরা হচ্ছে দেখি যে এই যে ছি, তারপর হচ্ছে কি ছি, তারপর বলি না মরি মরি, হাই হাই, তারপর হচ্ছে কি আহা, তারপর হচ্ছে উ মারহাবা ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার কি পদ নিরপেক্ষ শব্দ। কারণ কি? কারণ এগুলো আমার কি হইতে পারে না, এগুলো আমার একটা বাক্যে বা একটা যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এগুলো তুমি ব্যবহৃত করতে পারবা না। ওকে, এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। কথাটা বুঝছো? কি বলছে? বলছে যে পদ নিরপেক্ষ শব্দগুলো হচ্ছে আমার না সেটা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারবে, বা সেটা হচ্ছে কি অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে সে হচ্ছে কি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না। সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে তোমার পদ নিরপেক্ষ শব্দ। যেমন এই জিনিসগুলো একটু দেখে নিবা, যে ছি ছি, মরি মরি, তারপর হচ্ছে হাই হাই, আহা উ মারহাবা ইত্যাদি। ওকে ওকে, এখন তোমাদের এইটু ক্লিয়ার কিনা জানো? এখন আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন পড়বো, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। অনুধাবনমূলক। এখন আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন পড়বো, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। ওকে, দেখো এই প্রশ্নটা পরীক্ষায় আসতে দেখা যায়, এটা পরীক্ষায় মানে আসে আর কি খতে। সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। বলবে যে এমন করে এটা প্রশ্ন দিয়ে দিবে যে সকল পদই হচ্ছে কি, সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দ কি নয়, সকল শব্দ হচ্ছে আমার পদ নয়। এটা আমার কি, এটা আমার পরীক্ষায় এটা কি, এটা হচ্ছে আমার পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তো এখন এটা আসলে তোমরা উত্তর করবা কি, কিভাবে উত্তর করবা? তোমরা আগে বলবা যে আমরা জানি যে শব্দ হচ্ছে কত প্রকার, শব্দ হচ্ছে তোমার 3 প্রকার, তাই না? কি কি বলতো? একটা হচ্ছে পদযোগ্য, একটা হচ্ছে সহপদযোগ্য, আর একটা হচ্ছে কি পদ নিরপেক্ষ। এগুলোই তো নাকি? কি বলছে? বলছে যে সকল পদই কি, সকল পদই হচ্ছে শব্দ। তো এইখানে যে দেখো তোমার পদযোগ্য এটাও হচ্ছে কি শব্দ, তারপর সহপদযোগ্য এটাও শব্দ, তারপর পদ নিরপেক্ষ এটাও হচ্ছে শব্দ। কারণ কি? কারণ এগুলো হচ্ছে কি শব্দের শ্রেণী বিভাগ। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার শব্দের শ্রেণী বিভাগ। ওকে, তার মানে আমার দেখো আমার সকল পদই, অর্থাৎ যেই জিনিসগুলো আমার পদ হয়, যেই জিনিসগুলো আমার পদ হয় সেগুলো কিন্তু অবশ্যই কি হবে, ওগুলো শব্দ হবে, তাই না? কারণ কি? কারণ এই যে দেখো যেগুলো তোমার উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হচ্ছে সেগুলো কি বলতো, সেগুলো হচ্ছে কিন্তু তোমার কি, সেগুলো হচ্ছে তোমার কিন্তু পদ। আমরা কাদেরকে পদ বলতেছি বলতো? যেইগুলো, যেই শব্দ বা শব্দ সমষ্টিগুলো, যে শব্দ বা শব্দ সমষ্টিগুলো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা হওয়ার যোগ্যতা রাখে, সেগুলোকে আমি পদ বলতেছি। তার মানে এই শব্দ বা শব্দ সমষ্টিগুলো কিন্তু পদ হচ্ছে, তাই না? সেজন্য তোমার সকল পদ, অর্থাৎ যেগুলো পদ হচ্ছে এইগুলো মাস্ট বি কি বলতো, এগুলো মাস্ট বি হচ্ছে শব্দ হবেই, এটা হবেই। এই জন্যই বলতেছে যে সকল পদকেই কি বলা হচ্ছে, সকল পদকেই শব্দ বলা হচ্ছে। কারণ তোমার পদ হইতে গেলে শর্তটাই হচ্ছে আগে কি হইতে লাগবে, আগে তোমার শব্দ, শব্দ হইতে লাগবে। কারণ শব্দগুলোই তো তোমার পদ হচ্ছে, তাই না? এটা কিন্তু বলছে যে কিন্তু সকল শব্দ, সকল যে শব্দ আছে সেইগুলো আবার পদ নয়, সেগুলো আবার কি নয়, পদ নয়। কিভাবে পদ নয় একটা জিনিস দেখো তো, আমরা শব্দের ক্ষেত্রে কয় প্রকার শব্দ পাইছি বলতো? 3 প্রকার শব্দ পাইছি, তাই না? কয় প্রকার পাইছি? 3 প্রকার শব্দ পাইছি। এখন এটা হচ্ছে 1 নাম্বার পদযোগ্য, এটা হচ্ছে 2 নাম্বার সহপদযোগ্য, এটা হচ্ছে 3 নাম্বার পদ নিরপেক্ষ। এখন তোমরা আমাকে বলো
এক নাম্বার আর যে 2 নাম্বার আছে পদযোগ্য আর সহপদযোগ্য শব্দ, এগুলো কিন্তু বাক্যে আমরা দেখছি কি হিসেবে ব্যবহৃত হয়, বাক্যে হচ্ছে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কিন্তু ব্যবহৃত হতে পারে, উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কিন্তু ব্যবহৃত হতে পারে বাক্যে, আমরা দেখছি তো এটা। একটা কি, একটা হচ্ছে তোমার দেখছি যে স্বাধীনভাবে ব্যবহৃত হইতে পারছে, আরেকটা কারো হেল্প নিয়ে ব্যবহৃত হইছে, বাট আলটিমেটলি কি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হইতেছে কি হইতেছে না সেইটা আমার এখানে মেইন ফ্যাক্টর। আমরা দেখছি যে পদযোগ্যের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারতেছে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে, আবার সহপদযোগ্যের ক্ষেত্রেও কিন্তু উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারছে। কিন্তু এই যে 3 নাম্বারটা আছে যেটাকে আমরা শব্দ বলতেছি, শব্দের একটা প্রকারভেদ বলতেছি পদ নিরপেক্ষ, এই পদ নিরপেক্ষ কি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে? হতে পারে না। এই যে ছি ছি, তারপরে এই যে মরি মরি, তারপর হাই হাই, তারপর আহা উ মারহাবা, এগুলো কি তোমার উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারতেছে? কোনোভাবেই উদ্দেশ্য বা বিধেয় হতে পারতেছে না। তো এগুলো কিন্তু শব্দ, এই যে চি চি, তারপর মরি মরি হাই হাই, এগুলো কি, এগুলো কি, এগুলো কিন্তু শব্দ। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কি আমার উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারতেছে? উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কি ব্যবহৃত হতে পারতেছে? না, উদ্দেশ্য বা বিধেয় হিসেবে আমার এগুলো ব্যবহৃত হতে পারে না। তো যখনই দেখো শব্দের একটা শ্রেণী বিভাগই হচ্ছে তোমার এটা, কিন্তু সে তো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারতেছে না। যদি না পারে তাহলে কি তাকে আমরা পদ বলবো? বলবো না, কারণ পদের সংজ্ঞাই তো হচ্ছে যে অবশ্যই তাকে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে লাগবে। সে যদি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে না পারে তাহলে তো তাকে আমরা কি, তাহলে তাকে আমরা কি বলবো না, তাহলে তাকে আমরা পদই বলবো না, তাই না? তো পদ নিরপেক্ষ তো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাহলে কি সেটাকে কি আমি পদ বলবো? এই যে শব্দগুলো আছে এগুলো তো একগুলো শব্দ, তাই না? এগুলোকে কি আমি পদ বলবো? পদ বলতে পারবো না। এই কারণে সকল পদই শব্দ, বাট সকল শব্দ পদ নয়। কেন? কারণ আমার যে পদ নিরপেক্ষ, কি পদ নিরপেক্ষ যে শব্দগুলো আছে, পদ নিরপেক্ষ যে শব্দগুলো আছে এগুলো কি হইতে পারে না, এগুলো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। সে হচ্ছে কি পারে না। যদি না পারে তাহলে কি তাকে আমি পদ বলবো? পদ তো বলবো না। তো পদ যেহেতু বলবো না তাহলে কি আমি সবগুলো শব্দকে কি পদ বলতে পারবো? আমি কি এই যে শব্দগুলো যে আছে, এই যে ছি ছি মরি মরি হাই হাই, এগুলোকে কি আমি পদ বলতে পারবো? এগুলোকে আমি পদ বলতে পারবো না। তার মানে কি, তার মানে হচ্ছে সকল শব্দই পদ, ঠিক আছে, সকল কি সরি সকল পদই কি শব্দ, ঠিক আছে, কিন্তু সকল শব্দই কি নয়, পদ নয়। এটা ক্লিয়ার কিনা জানাও, এটা খ নম্বর প্রশ্নে অবশ্যই আসবে পরীক্ষায়। এটা খ নম্বর প্রশ্নে অবশ্যই আসবে পরীক্ষায়, কোনো না কোনো দেখবা স্কুলের সরি কলেজের পরীক্ষায় তো আসবেই, তোমার হচ্ছে কিসে আসবে, তোমার হচ্ছে বোর্ডের পরীক্ষায় আসবে। এখন এটা ক্লিয়ার কিনা একটু জানাও, ক্লিয়ার কিনা একটু জানাও, দ্রুত একটু কমেন্ট করিও। এই অধ্যায়টা পুরোটাই বেসিক, এটা বুঝতে লাগবে, বুঝছো? এটা পুরোটাই বেসিক চ্যাপ্টার, এটা বুঝতে লাগবে। ওকে, আচ্ছা যা বুঝাইলাম সেগুলো কি সব বোঝা যাচ্ছে? আমাকে একটু জানাবা, যা বুঝাচ্ছি সেগুলো কি বোঝা যাচ্ছে? আশা করি পরীক্ষায় আসলে লিখতে পারবা, আশা করি পরীক্ষায় আসলে লিখতে পারবা। ওকে, এবার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা কি পদের ব্যক্তার্থ আর একটা হচ্ছে জাপ্তার্থ, একটা হচ্ছে পদের ব্যক্তার্থ আর একটা হচ্ছে পদের জাপ্তার্থ। তো বলছে যে যুক্তিবিদ্যায় পদের দুইটা দিক আছে, কয়টা দিক? দুইটা দিক আছে। কি কি? একটা হচ্ছে পদের ব্যক্তার্থের দিক, কি দিক? পদের ব্যক্তার্থের দিক, যাকে বলা হয় ডিনোটেশন। আরেকটা হচ্ছে পদের কি, পদের হচ্ছে জাপ্তার্থের দিক, সেটাকে বলা হয় কোনোটেশন।
তার মানে কি, তার মানে হচ্ছে যেটা জিনিস যে একটা যুক্তিবিদ্যায় আমার পদের দুইটা দিক আছে। কয়টা দিক আছে? দুইটা দিক আছে। কি 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 একটা হচ্ছে তোমার ব্যক্তার্থের দিক, আর একটা হচ্ছে কি জাপ্তার্থের দিক। একটা কি, একটা হচ্ছে তোমার ব্যক্তার্থের দিক, আর একটা হচ্ছে তোমার জাপ্তার্থের দিক। ওকে, তাহলে এই ব্যক্তার্থ জাপ্তার্থ জিনিসগুলো কি একটু দেখি। আমি কিন্তু তোমাদের এগুলো অলরেডি পড়াইছি, যারা রেকর্ডিং করছো সেখানে দেখবা যে আমি এগুলো পড়াইছি, কারণ আমি বলছি যে এই জিনিসগুলো তোমার পড়াইতে গেলে চলেই আসে আর কি। তো আমি মোটামুটি একটা হিন্টস দিয়ে পড়াইছি। তো এখন এগুলো একটু দেখাই দিই যে আসলে তোমরা এখন বুঝতে পারবা, যারা রেকর্ডিং করছো তারা ঠিকই বুঝতে পারবা যে ব্যক্তার্থ হলো, ব্যক্তার্থ জিনিসটা আসলে কি। ব্যক্তার্থ হলো কোন একটা পদের হচ্ছে কি সংখ্যা বা পরিমাণের দিক। কিসের? একটা পদের সংখ্যা বা পরিমাণের দিক। যেমন ধরো এখানে হচ্ছে মানুষ হচ্ছে একটা পদ, তো এই মানুষ পদের ব্যক্তার্থ কি তোমাকে বের করতে বলছে। তো মানুষ বলতে যখন তোমার বলবে যে মানুষ পদের ব্যক্তার্থ কি তোমাকে বের করতে বলবে, তখন তুমি দেখলা যে ব্যক্তার্থ হচ্ছে একটা পদের অর্থাৎ মানুষ পদের সংখ্যা বা পরিমাণের দিক। অর্থাৎ এই দুনিয়াতে মানুষের সংখ্যা কত সেটাই হচ্ছে মানুষের ব্যক্তার্থ, তাই না? তো তখন কি দেখবা, তখন তুমি হচ্ছে হিসাব করবা যে অতীতকালে কতগুলো মানুষ ছিল সেটার সংখ্যা, বর্তমান কালে কতগুলো মানুষ আছে সেটার সংখ্যা, আর ভবিষ্যতে কতগুলো মানুষ আসবে সেইটার সংখ্যা। তিনটা সংখ্যায় যোগ করে এরপর তুমি বলতে পারবা যে ভবিষ্যতে যাই হোক বলতে পারবা যে এটাই হচ্ছে কি মানুষের ব্যক্তার্থ। তো এখন দেখো, এখন আমরা যে তোমার ধরো মানুষের যে একটা যে সংখ্যার কথা বলি, এমন আছে না, বলে না যে মানুষের সংখ্যা হচ্ছে কত? 700 কোটি। কত? 700 কোটি। এই পৃথিবীতে মানুষের সংখ্যা কত? 700 কোটি। এটা কিন্তু এই যে দেখো অতীতকাল বলো বা বর্তমান কাল বলো আর হচ্ছে ভবিষ্যৎকাল, তিনটারই কিন্তু মিলিত হবে একটা কিন্তু সংখ্যা কত? 700 কোটি। তো এই 700 কোটি দ্বারা আসলে কাকে বোঝায় বলতো? এই 700 কোটি দ্বারা অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎকালে যতগুলো মানুষ আছে অর্থাৎ সকল মানুষকে বুঝাচ্ছে না? এটাই তো সংখ্যা না? সংখ্যা বলতে কি বোঝাচ্ছে এখানে? যে বুঝাচ্ছে যে আমার অতীতকালে যতগুলো মানুষ আছে, বর্তমান কালে যতগুলো মানুষ আছে আর ভবিষ্যৎকালে যতগুলো মানুষ আছে, সবগুলো মানুষের কি সম্মিলিত তোমার হচ্ছে সংখ্যাটাই হচ্ছে কি আসলে মানুষের ব্যক্তার্থ। তো সবগুলো মানে কি সকল সকল মানুষকেই তো তুমি এখানে নিয়ে আসছো। তুমি তো এমন না যে কয়েকটা মানুষকে বাদ দিছো, তাই না? ওকে, তো এক্ষেত্রে হচ্ছে কি এটা সকল মানুষ, এটা হচ্ছে কি সকল মানুষ হচ্ছে ব্যক্তার্থ। এখন আমি বলে রাখি তোমাদের একটা জিনিস, এটা মাথায় রাখবা যে ব্যক্তার্থ জিনিসটা আসলে কিভাবে আমি বের করব। তোমাকে যেই পদের, সেটা যেই হোক না কেন, ধরো তোমাকে ত্রিভুজ পদের ব্যক্তার্থ বের করতে বলছে। কার? ত্রিভুজ পদের ব্যক্তার্থ বের করতে বলছে। যেই পদেরই তোমাকে ব্যক্তার্থ বের করতে বলুক না কেন, এর সামনে একটা সব বা সকল যুক্ত করে দিবা, সেটাই হচ্ছে ওই পদের ব্যক্তার্থ। বুঝছো? যে পদের তোমার ব্যক্তার্থ বের করতে বলবে তার আগে, যে পদের ব্যক্তার্থ বের করতে বলবে তার আগে জাস্ট হচ্ছে কি সব বা সকল যুক্ত করে দিবা, সকল বা সব যুক্ত করে দিবা, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ওই পদের ব্যক্তার্থ। আর অলওয়েজ মাথায় রাখবা ব্যক্তার্থ বলতে সংখ্যা বা পরিমাণটাকে বোঝায়। কাকে বোঝায়? সংখ্যাটাকে বোঝায়। এই সংখ্যা জিনিসটা মাথায় রাখবা, এটাই হচ্ছে কি ব্যক্তার্থ। ওকে, এটা গেল ব্যক্তার্থ। এরপরে দেখো, এরপর হচ্ছে জাপ্তার্থ জিনিসটা আসলে কি সেটা আমার হচ্ছে এখন বের করতে লাগবে। ওকে, তো বলছে যে জাপ্তার্থ হলো কোন পদের গুণের দিক। তার মানে এটা এমসিকিউ তে পরীক্ষায় আসে যে পদের সংখ্যা বা পরিমাণের দিককে কি বলে, তখন বলবা ব্যক্তার্থ। আর যদি বলে পদের গুণের দিককে কি বলে, তখন তোমাকে বলতে লাগে পদের গুণের দিককে বলে জাপ্তার্থ। পদের গুণের দিককে কি বলে? পদের গুণের দিককে বলে হচ্ছে আমার জাপ্তার্থ। কি বলে? জাপ্তার্থ বলে। ওকে, জাপ্তার্থ হলো কোন পদের গুণের দিক। ওকে, ঠিক আছে। বলছে যে জাপ্তার্থ কোন পদের মৌলিক, আবশ্যিক, সাধারণ, অপরিহার্য বা অনিবার্য গুণ। এই জিনিসগুলো একটু কথাগুলো মাথায় রাখবা। মৌলিক, তারপর হচ্ছে আবশ্যিক, তারপর হচ্ছে সাধারণ, তারপর হচ্ছে অপরিহার্য, তারপর হচ্ছে অনিবার্য গুণ। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার জাপ্তার্থ। এগুলো কি? এগুলো হচ্ছে আমার জাপ্তার্থ। ওকে, এবার দেখো, এবার ধরো তোমাকে একটা পদের জাপ্তার্থ বের করতে বলছে, যেমন মানুষ পদের জাপ্তার্থ তোমাকে বের করতে বলছে। অলওয়েজ মাথায় রাখবা যে জাপ্তার্থ হচ্ছে কি একটা গুণের দিক, অর্থাৎ
তার হচ্ছে কি সাধারণ যে দিকটা আছে। আচ্ছা, সাধারণ দিকটা কেমন দেখো, স্বাভাবিকভাবেই আমাকে কি বলা হচ্ছে বলতো, আমাকে মানুষ বলা হচ্ছে। তারপর ধরো প্রাণীর ক্ষেত্রে বলি, কাউকে হচ্ছে কি বলা হচ্ছে, গরু বলা হচ্ছে, কাউকে বাঘ বলা হচ্ছে, কাউকে হরিণ বলা হচ্ছে, কাউকে হচ্ছে কি বিড়াল বলা হচ্ছে। এখন এই যে বিভিন্ন যে নামকরণ যে দেওয়া হচ্ছে, কি বিভিন্ন যে নামকরণ দেওয়া হচ্ছে, এগুলো আসলে নামকরণটা কিসের ভিত্তিতে দিচ্ছে বলতো, বা বিভাজন গুলো যে করতেছে এগুলো কিন্তু অবশ্যই কিসের মধ্যে, সাধারণ কিছু বৈশিষ্ট্য দেখে হচ্ছে তোমার কিন্তু এই নামকরণ গুলো করা হয়। কিভাবে দেখো, মানুষের ক্ষেত্রে তোমার মানুষকে চেনার উপায় আছে না, যে আমরা কিভাবে একটা মানুষকে চিনবো, কিভাবে আমরা একটা বিড়ালকে চিনবো, কিভাবে হচ্ছে কি আমরা একটা হচ্ছে হরিণকে চিনবো, কিভাবে আমরা একটা বাঘকে চিনবো, কিভাবে আমরা একটা কবুতরকে চিনবো। এই যে নামকরণ গুলো যে করা হয়েছে, এই নামকরণ গুলোর পিছনে কিন্তু অবশ্যই আমরা কি বৈশিষ্ট্য দেখে কিন্তু নামকরণ গুলো করি। বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু কি করি আমরা এই নামকরণ গুলো করি, যে সবার মধ্যে ওই সাধারণ বৈশিষ্ট্যটা থাকলে তাকে হচ্ছে এই নামে ডাকা হবে। তো এখন দেখো, এখন তোমাকে মানুষেরটা বের করতে বলছে, কার, মানুষের ব্যক্তার্থ জাত্যার্থ বের করতে বলছে। তো স্বাভাবিকভাবে একটা মানুষ হইতে গেলে তার মধ্যে কি লাগবে বলতো, একজন আমাদের যদি মানুষ হতে হয় তাহলে আমাদের কি লাগবে বলতো। আমরা দেখছি যে যারা আসলে মানুষ হয় তাদের মধ্যে হচ্ছে কি গুণের ব্যাপার আর কি, তার মধ্যে আসলে কি বৈশিষ্ট্যটা আছে সেটা দেখতে হবে। তো মানুষ হইতে গেলে দেখছি যে মানুষ হচ্ছে কি করে, তার যখন হচ্ছে কি ক্ষুধা পায় তখন সে কি পায়, খাবার খায়, তাই না। তার মানে কি, তার হচ্ছে কি ক্ষুধা আছে। ওকে, তারপর কি আছে তার মধ্যে বলতো, তার মধ্যে কিন্তু কি আছে, তার যদি তৃষ্ণা পায় তাহলে সে কি করে বলতো, তাহলে সে হচ্ছে পানি পান করে, তাই না। তারপর কি, তারপর তার বিশ্রামের প্রয়োজন হলে সে হচ্ছে কি করে, নিদ্রা নেয়, তাই তো। তারপর হচ্ছে কি, তার হচ্ছে কি লাগে, তার মধ্যে মরণশীলতা গুণটা আছে। মানুষ মানে কি, আমরা যেহেতু এই পৃথিবীতে আসছি তার মানে কি, তার মানে আমাদেরকে কি মৃত্যুবরণ করতে লাগবে। তো এমসিকিউ প্র্যাকটিস করাবো পরে, এখন না, পরে, আগে পড়া আগাই, তারপর এমসিকিউ আমি আলাদাভাবে প্র্যাকটিস করাবো। তো দেখো, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, তারপর হচ্ছে মরণশীলতা, এই যে জিনিসগুলো আছে মানুষের মধ্যে কিন্তু আমরা দেখছি যে এই জিনিসগুলো আবশ্যিকভাবে থাকতেই লাগবে মানুষ হইতে গেলে। এইগুলো জিনিস যে আছে, এইগুলো জিনিসকে একসাথে বলা হয় জীববৃত্তি। কি বলা হয়, জীববৃত্তি বলা হয় এই জিনিসগুলোকে। ক্ষুধা, নিদ্রা, তৃষ্ণা, মরণশীলতা যে জিনিসগুলো আছে এগুলো কি, এগুলোকে হচ্ছে তোমার বলা হয়, কি বলা হয় বলতো, এগুলোকে হচ্ছে তোমার বলা হয় জীববৃত্তি একসাথে। তার মানে মানুষ হইতে গেলে এই জিনিসগুলো থাকতেই লাগবে। তুমি কি আমাকে এমন কোন মানুষ দেখাইতে পারবা যার ক্ষুধা নাই, যার তৃষ্ণা না, তৃষ্ণা পাইলে সে পানি পান করে না, বা সে হচ্ছে ঘুমায় না, বা কি, বা হচ্ছে সে হচ্ছে মানে মরণশীলতা গুণটা তার মধ্যে নাই। তার মানে এই জিনিসগুলো মানুষ হইতে গেলে তার মধ্যে থাকতেই লাগবে। এখন মানুষের মধ্যে কি শুধু জীববৃত্তি আছে, না, মানুষের মধ্যে আরেকটা গুণ আছে, কি বলতো, যে গুণটার কারণে আমাদের সৃষ্টির সেরা জীব বলা হয়, আশরাফুল মাখলুকাত বলা হয়। কেন, কোন গুণটা বলতো, এই যে আমাদের কি আছে, আমাদের বিবেক আছে, অর্থাৎ আমাদের কি আছে, আমাদের হচ্ছে বুদ্ধি আছে। মানুষ হইতে গেলে অবশ্যই অবশ্যই তার মধ্যে কি থাকতে লাগবে, তার মধ্যে বিবেক বা বুদ্ধি থাকতে লাগবে। এটা মাস্ট বি মানুষের ক্ষেত্রে এই জিনিসটা যেটা থাকতেই লাগবে আর কি, আবশ্যিক গুণ। দেখো এই যে আবশ্যিক, যেটা তার মধ্যে থাকতেই লাগবে। তার মানে মানুষ হতে গেলে আমাদের কি, আমাদের বিবেক বা বুদ্ধি থাকতে লাগবে। এটাকে বলা হয় মূলত, কি বলা হয়, এটাকে বলা হয় বুদ্ধিবৃত্তি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে আমার বুদ্ধিবৃত্তি। ওকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে বুদ্ধিবৃত্তি। বুঝছো। তার মানে দেখলাম যে মানুষ হতে গেলে তার মধ্যে কি থাকতে লাগবে, তার মধ্যে হচ্ছে বুদ্ধিবৃত্তি নামক গুণটা থাকতে লাগবে। ওকে, এই দুইটাই হচ্ছে মানুষের কি জাত্যার্থ। জাত্যার্থ মানে তার মধ্যে আবশ্যিকভাবে সেই জিনিসটা থাকতেই লাগবে। ওকে, তার মানে এটা কি হইলো, এটা হইলো আমার হচ্ছে কি মানুষের ক্ষেত্রে জাত্যার্থ, জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি। ওকে, এখন তাহলে তোমাদের আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা একটু কমেন্ট করো তো, যে ত্রিভুজ যে পদটা আছে, এই ত্রিভুজ পদের তোমার হচ্ছে কি জাত্যার্থ কি হবে বলতো। একটু জাস্ট কমন সেন্স দিয়ে, কমন সেন্স ব্যবহার করো, যে ত্রিভুজ পদের জাত্যার্থ কি হইতে পারে, এটা একটু কমন সেন্স ইউজ করো। তোমরা একটু কমন সেন্স ইউজ করো, যে ত্রিভুজ পদের জাত্যার্থ কি হইতে পারে, আমি বলে দিব, সমস্যা নাই,
বাট তোমরা আগে একটু তোমাদের কমন সেন্স ইউজ করো। আমি তো তোমাদের হিন্টস দিলাম যে তোমার যাত্রার্থ সেই জিনিসটাই যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তার মধ্যে আবশ্যিকভাবে থাকতে লাগবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে তোমার যাত্রার্থ কি হইতে পারে বলতো? আচ্ছা, এখন দেখো, এখন ত্রিভুজ তোমরা আমাকে বলো তো, এখানে ত্রিভুজ কোনটা বলো তো? 1 নাম্বার না 2 নাম্বার, কোনটা ত্রিভুজ আমাকে একটু জানাও। তোমরা একটু বলো এখানে কোনটা ত্রিভুজ, 1 নাম্বার না 2 নাম্বার? ত্রিভুজ কোনটা এখানে বলো তো? এই যে প্রিয়া আবার বলছে ত্রিভুজের যাত্রার্থ নেই। আরিশা একটু ধরতে পারছে। আচ্ছা, এখন বলছে আকার আকৃতি বলো, এখানে কোনটা ত্রিভুজ বলো তো? সায়াম বলছে 1 নাম্বার। ওকে, তুমি কি দেখে বুঝলা যে বলো তো এখানে হচ্ছে কি এটাকে হচ্ছে 1 নাম্বারটাকে আমি ত্রিভুজ বলবো? কি দেখে বুঝলা বলো তো? এই যে দেখো এইগুলা কি, এই যে 1টা 2টা 3টা, এই যে বাহুগুলো দেখলা না? এই যে 3টা, কয়টা? 3টা বাহু, 3টি বাহু। তো তুমি আমাকে বলো এই যে 3টা বাহু ছাড়া, 3টা বাহু ছাড়া কি তুমি কোনোদিনও ত্রিভুজ অঙ্কন করতে পারবা? আমাকে বুঝাও তো। 3টা বাহু ছাড়া কোনোদিনও ত্রিভুজ অঙ্কন করতে পারবা? কোনোদিনও পারবা না। তার মানে কি? তার মানে এইটাই হচ্ছে ত্রিভুজের যাত্রার্থ। ত্রিভুজের যদি যাত্রার্থ বলে কি, সেটা হচ্ছে 3টি বাহু দ্বারা, 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ত্রিভুজের যাত্রার্থ। কেন? কারণ এই 3টি বাহু ছাড়া তো তুমি কোনোদিনও ত্রিভুজ অঙ্কন করতে পারবা না, ত্রিভুজ অঙ্কন করতে পারবা না। তার মানে তোমাকে যদি ত্রিভুজ অঙ্কন করতে হয়, তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে লাগবে? তোমার এই 3টি বাহু লাগবে, এগুলাকে রেখাংশ বলে, বাহু বলে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার যাত্রার্থ, যেটা তার মধ্যে আবশ্যিকভাবে থাকতেই লাগবে। কারণ দেখো, তুমি তো চাইলে 2 নম্বরটাকেও ত্রিভুজ বলতে পারতা, কেন বললা না? এই কারণে বললা না যে দেখো এটা নামকরণ ত্রিভুজ এই কারণে করা হয়েছে যে এর কয়টা? 3টা বাহু থাকবে। আর এটার কথা যদি বলে ধরলাম এটা হচ্ছে কি চতুর্ভুজ, এটাকে এখন আমি কেন চতুর্ভুজ বলতেছি? কারণ কি? কারণ এটা 4টি বাহু আছে। কয়টা? 4টা বাহু, 1টা 2টা 3টা 4টা। তার মানে চতুর্ভুজের ক্ষেত্রে কি যাত্রার্থ হবে? 4টি বাহু দ্বারা, 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এটাকেই বলা হয় কি? এটাকেই বলা হয় চতুর্ভুজ। আর অলওয়েজ মাথায় রাখবা, মাথায় রাখবা যাত্রার্থের ক্ষেত্রে একটা কিন্তু কথা আছে, কি? সাধারণ কথাটা আছে। কি কথা আছে? সাধারণ কথা আছে, সাধারণ কথাটা আছে। ওকে, সাধারণ কথাটা মানে কি? যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ধরো আমার 100টা ধরো প্রাণী আছে, সেই কথাটা আমার 99টা প্রাণীর ক্ষেত্রে মিলল, কিন্তু একটা প্রাণীর ক্ষেত্রে মিলল না, কোনোভাবেই সেটাকে আমি যাত্রার্থ বলতে পারবো না। আমাকে যাত্রার্থের ক্ষেত্রে সাধারণ কথাটা যেটা 100 জনের ক্ষেত্রে প্রযোজ্য, আমাকে সেটাকে চুজ করতে লাগবে। কি? আমাকে সেটাকে চুজ করতে লাগবে। এখন তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দিবা, এই যে কনফিউশন গুলো আমি ক্লিয়ার করতেছি, কেন এটাকে আমি বেসিক চ্যাপ্টার বলছি। দরকার হলে আমি আজকে এটা অধ্যায় 2 পার্টে, আজকে ক্লাস নিব, কালকে ক্লাস নিব, আজকেও নিব, কালকেও ক্লাস নিব, 2 পার্টে এটা পড়াবো। বাট এই যে ভিডিওটা আছে, এই সরি এই যে লেকচারটা আছে, এই লেকচারটা তোমাদের বেসিকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? এখন তোমরা আমাকে এই যে জীব বা প্রাণী যাই বলি, এর যাত্রার্থকে এটা আমাকে বের করে দিবা। জীব বা প্রাণী এর যাত্রার্থ কি? জীব বা প্রাণী, কোনো আটকে যাচ্ছে না। আমার এখানে আমি দেখতেছি, এই যে দেখো আমার এখানে আমি ক্লাস দেখতেছি, কোনোভাবে ভিডিও আটকে যাচ্ছে না। তোমাদের নেটে সমস্যা। জীব বা প্রাণী এর যাত্রার্থ কি তোমরা একটু বের করো। ভাইয়া কিন্তু ক্লু দিয়ে দিছে, আমি কিন্তু বলছি তোমাদের যে সাধারণ কথাটা মাথায় রাখবা।
তার মানে জীব বা প্রাণীর ক্ষেত্রে তোমার যাত্রার্থ কি হবে এটা তোমরা একটু বের করো, এখন বের করো। দেখি কে কে কমেন্ট করতে পারো, দেখি। জীব বা প্রাণীর যাত্রার্থ কি, এই জিনিসগুলো ক্লিয়ার করতে লাগবে। এই জিনিসগুলো ক্লিয়ার না করলে তোমরা বুঝতে পারবা না। বলো এটার যাত্রার্থ কি, বলো জীব বা প্রাণীর যাত্রার্থ কি বলো। আরিশা বলছে জীববৃত্তি, বাকিরা? তন্ময় শাহ বলছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। ওকে, এখন দেখো, এখন আমি তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। ওকে, এখন দেখো জীব বা প্রাণী বলতে আমরা মূলত কাদের বুঝি বলতো? এই যে আমরা যে আছে, আমরা কি, আমরা মানুষ। তো আমাদেরকে কি বলা হয় বলতো? আমাদেরকে বলা হয় হচ্ছে কি, জীব বা প্রাণী তো বলা হয়, তাই না? মানুষ, এটা আমি অলরেডি পড়াইছিলাম। তোমরা এখন এই জিনিসটা না পারলে অনেকে কনফিউশন, সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপর ধরো আরো আছে, যাই হোক আর কি, অনেকগুলো আছে। তো এখন কি, এখন বলছে যে জীব বা প্রাণীর তোমার কি কি বের করতে বলছে? তোমার হচ্ছে জীব বা প্রাণী তোমাকে যাত্রার্থ বের করতে বলছে। তো আমরা দেখছি যে মানুষ, তারপরে যে গরু, তারপর ছাগল, তারপরে যে হাঁস, মুরগি, বাদ বাকি যা প্রাণী আছে, এদের কি আছে? এদের ধরো ক্ষুধা লাগলে এরা খায়, পানি তৃষ্ণা পাইলে পানি পান করে, আবার হচ্ছে কি ঘুমানোর প্রয়োজন হইলে তারা হচ্ছে কি ঘুমায়, তারপরে হচ্ছে কি, তারপরে এরাও কিন্তু মারা যায়, মানে মরণশীলতা আছে। অর্থাৎ কি, অর্থাৎ এদের মধ্যে কি জীববৃত্তি গুণটা আছে। এদের মধ্যে কি আছে? এদের মধ্যে হচ্ছে জীববৃত্তি গুণটা আছে। আচ্ছা, মানলাম। এখন অনেকেই দেখো অলরেডি ওই যে একজন দুজন কমেন্টও করে ফেলছো তোমরা, যে জীববৃত্তি প্লাস হচ্ছে কি, আবার বলছো বুদ্ধিবৃত্তিও বলছো, যে জীবের যাত্রার্থ হচ্ছে কি জীববৃত্তি হবে, আবার বুদ্ধিবৃত্তিও হবে। এখন বুদ্ধিবৃত্তি হবে কোন পার্সপেক্টিভ থেকে বলতেছো? যে কারণ মানুষ তো আছে, মানুষ তো জীবের মধ্যে আছে, তো মানুষের মধ্যে তো বুদ্ধি আছে। মানলাম যে গরু, ছাগল, হাঁস, মুরগির মধ্যে বুদ্ধি নাই, কিন্তু মানুষের মধ্যে তো বুদ্ধি আছে, আর এটা তো জীবের অন্তর্ভুক্ত, তার মানে কি, তার মানে বুদ্ধিবৃত্তি হবে। কিন্তু বারবার বলছি, সাধারণ কথাটা খেয়াল রাখবা, সাধারণ কথাটা খেয়াল রাখবা। এ দেখো এক্সেপশন ব্যাপারটা অলওয়েজ দেখো, এক্সেপশন, এক্সেপশন ব্যাপারটা বলি দেখো। স্বাভাবিকভাবে তোমার কাছে আমি তো একটু আগে বললাম যে প্রাণী আছে 100টা, সাধারণ মানে যে গুণটা তুমি নিচ্ছ সেটা অলওয়েজ হচ্ছে কি, সেটা অলওয়েজ তোমার 100-র মধ্যে 100 হবে। দেখো আমাদের মধ্যে এক্সেপশন আছে, অসম্ভব রকমের মেধাবী আছে না অনেকে, বলি না যে এ তো অসম্ভব রকমের মেধাবী, তো এক্সেপশন অলওয়েজ থাকে। কিন্তু অলওয়েজ তোমাকে যাত্রার্থের ক্ষেত্রে সাধারণ জিনিসটা নিতে লাগবে। কোন জিনিসটা নিতে লাগবে? সাধারণ বিষয়টা তোমাকে হচ্ছে নিতে লাগবে। এখন সাধারণ বিষয়টা তুমি যদি এখন বুদ্ধিবৃত্তিটাকে যদি জীবের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে বলো যে যাত্রার্থ এটা, তাহলে তো তুমি শুধু মানুষকে নিচ্ছ, তুমি যে বাকি গরু, ছাগল, হাঁস, মুরগি আছে এটা তো নিচ্ছ না। কমন নেওয়ার ব্যাপারটা বুঝো না, অলওয়েজ ম্যাথ করছো, সেখানে কমন নেওয়ার ব্যাপারটা আছে না। কমন যায় কোনটা বলতো? সবার মধ্যে যেটা মিল আছে সেটাই কিন্তু কমন যায়, বাকিগুলোর কিন্তু কিন্তু কমন যায় না। তার মানে তোমার জীব বা প্রাণীর ক্ষেত্রে তোমার হচ্ছে যাত্রার্থ বলতে লাগে শুধু জীববৃত্তি। কেন? কারণ এই জীববৃত্তিটা মানুষের মধ্যেও আছে, আবার গরু, ছাগল, হাঁস, মুরগির মধ্যেও আছে, তার মানে সাধারণ কমন যায়, কমন যায়। বাট বুদ্ধিবৃত্তিটা তো শুধু মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, গরু, ছাগল, হাঁস, মুরগির মধ্যে তো নাই, তার মানে সেটা কি, সেটা কমন যায় না। সেটা কি,
সেটা কমন যায় না। যেহেতু কমন যায় না তার মানে কি, তার মানে হচ্ছে তোমার আমি এটা নিতে পারবো না। আমার যদি সবগুলোই কমন যায় সেটাই নিতে পারবো। তার মানে জীব বা প্রাণীর যদি বলে জাত্যার্থ বের করতে, তাহলে আমাকে কোনটা নিতে লাগবে? আমাকে শুধু বলতে লাগবে জীব বা প্রাণী জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি। কি? জীববৃত্তি। এই নর্মাল জিনিসগুলো আমি তোমাদের কমন সেন্সে দিতে পারছি কি দিতে পারিনি বলো? যুক্তিবিদ্যা সাবজেক্টটা কিন্তু তোমার ব্রেনের সাথে, তোমার বুদ্ধির সাথে কানেক্টেড। আমি সত্যি বলতেছি যে যারা যুক্তিবিদ্যা সাবজেক্টটা নিয়ে পড়ে, আমি যেমন বলি আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট নিয়ে পড়ি জানো? আমি হচ্ছে ফিলোসফিতে পড়ি। এই যে তোমরা যে কলেজে যে হচ্ছে লজিক পড়তেছো না, এটা যখন তোমরা ভার্সিটিতে উঠবা তখন তোমাদের সাবজেক্ট হবে ফিলোসফি। তো যারা আসলে ফিলোসফি নিয়ে পড়াশোনা করে এদের হচ্ছে কি, এদের এই সাবজেক্টটা হচ্ছে তোমার কি, তোমার যে ব্রেন আছে তোমার এই ব্রেনটাকে আরো বেশি শার্প করে। কি করে শার্প করে? তোমাকে চিন্তা ভাবনা করতে বোঝায় আর কি ভালো মতো। তুমি যখন হচ্ছে কারোর সাথে কথা বলবা তুমি তখন যৌক্তিক কথাবার্তা বলবা আর কি বেশি, মানে আজকে অনেকে আছে না উল্টাপাল্টা কথাবার্তা বলে। এই সাবজেক্টটা পড়লে তোমার এই একটা লাভ হবে যে না তুমি আসলে যৌক্তিক কথাবার্তা বলতে পারবা বা বলবা আর কি, উল্টাপাল্টা কথা কখনো বলবা না, যেগুলো হচ্ছে ইরিলেভেন্ট কথাবার্তা আর কি, অপ্রাসঙ্গিক কথাবার্তা। তাহলে যাত্রার্থ জিনিসটা কি, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো তো? বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো যে আসলে কোন জিনিসগুলো আমাকে একটু মাথায় দিতে লাগবে? আমি কিন্তু তোমাদের ওই জিনিসগুলো ধরাই দেওয়ার বেস্ট ট্রাই করতেছি। আমি চাইলে তখন এটা স্কিপ করতে পারতাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি ধরো আমি হচ্ছে এখন তোমার ফাইনাল ইয়ারে পড়তেছি, বুঝছো? আমার হচ্ছে ফাইনাল ইয়ার চলতেছে আমার সামনেই আর কি। ফাইনাল হচ্ছে কি, দেখো ফাইনাল ইয়ারে আমি আছি। আমার ফাইনাল ইয়ারে আমার হচ্ছে নভেম্বরের ফার্স্টের দিকেই বা অক্টোবরের শেষের দিকে আমার হচ্ছে ফাইনাল, আমার হচ্ছে ফাইনাল পরীক্ষা। তো আমার এই কারণে আমার আসলে অফিসে আসাটা, আমার হচ্ছে তোমার ক্যাম্পাস থেকে আমার অফিসের দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো। কয় ঘন্টা? 2 ঘন্টার মতো। তো আমার ধরো যেহেতু ফাইনাল ইয়ার চলতেছে একদম শেষের দিকে, এই কারণে আমার সকালবেলা আমার হচ্ছে 10টার দিকে আমার ভার্সিটিতে ক্লাস শুরু হয়, আমার ক্লাস শেষ হতে 4টা বেজে যায় আর কি। তো আমার আসলে অনেক ব্যস্ততা চলতেছে আর কি। আমি তাছাড়া হচ্ছে আমি অনেক কিছু, আমার যে অফিস আছে আমি শুধু অফিসে যে লজিক ক্লাস নিই এমন না, আমি আসলে অনেক কিছুর সাথে রিলেটেড আর কি। আমি ধরো আমাদের পাবলিকেশন থেকে শুরু করে অনেক কিছুর সাথে হচ্ছে রিলেটেড আর কি। তো আমার অনেক কিছু কাজ করা লাগে। আবার বললাম যেহেতু ফাইনাল ইয়ার চলতেছে আমার একটু মানে প্যারা হয়ে যায় আর কি, সব মিলাই আর কি, যে সবকিছু সামাল দিতে আর কি। তো তোমাদের এখন এমন একটা সাবজেক্ট পড়াচ্ছি লজিক, এই সাবজেক্টটা দেখো আমার কিন্তু তোমার চাইলে আমি একদম রিডিং পড়ে যাইতে পারতাম। আমি মোটামুটি এখানে উত্তরগুলো লিখেই দিই। আমি চাইলে কি করতে পারতাম, আমি বলতে পারতাম যে যাত্রার্থ হলো কোনো পদের গুণের দিক, অর্থাৎ যাত্রার্থ কোনো পদের মৌলিক বা আবশ্যিক বা সাধারণ বা অপরিহার্য বা অনিবার্য গুণ। যেমন মানুষ পদের যাত্রার্থ হলো জীববৃত্তি বুদ্ধিপাতি। কারণ কি? কারণ আমরা জানি যে যাত্রার্থ হচ্ছে যেহেতু অনিবার্য গুণ, আর মানুষ হতে গেলে তার মধ্যে জীববৃত্তি গুণটা থাকতে লাগে, বুদ্ধিবৃত্তি গুণটা থাকতে লাগে, এটাই হচ্ছে মানুষের যাত্রার্থ। আমি জাস্ট এটা আমার 1 মিনিট লাগলো পড়াইতে, আমি কিন্তু 1 মিনিটে এটা পড়ায় চলে যেতে পারতাম। তোমাদের কিছু করার ছিল না, তোমাদের কিছু করার নাই। কারণটা হচ্ছে কি, কারণটা আমরা বলছি যে আমরা হচ্ছে কোর্স নামাইছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি তো হচ্ছে ধরো ভাইয়া বা স্যার, তাই না? তো আমার তো আসলে একটা নৈতিক দায়িত্ব আছে, আমার অবশ্যই নৈতিক দায়িত্ব আছে না? তোমাদের যেহেতু আমরা দায়িত্ব নিছি, তোমরা যে আমাদের উপরে ভরসা করছো, তোমরা যে আমাদের উপরে বিশ্বাস করছো, তো আমাদেরকে তো তোমার ধরো এই বিশ্বাসটা বা ভরসার জায়গাটা দিতে লাগবে। তো এই সাবজেক্টটা যেহেতু বুঝানোর একটা সাবজেক্ট, তার মানে কি, তার মানে আমাকে অবশ্যই কি করতে লাগবে, আমাকে অবশ্যই তোমাদের এই জিনিসটা হচ্ছে কি বুঝাইতে লাগবে। তো এখন স্বাভাবিকভাবে দেখো আমি অলরেডি যাত্রার জিনিসটা সহজ একটা জিনিস, বাট এটা বুঝাইতে আমি 10 মিনিটের মতো সময় নিলাম। তো স্বাভাবিকভাবে আমি ধরো লজিক সাবজেক্টে আমি চাচ্ছি যে তোমরা যারা লজিক পড়তেছো এরা একদম হচ্ছে কি বেস্ট হবা আর কি, লজিকে আর কি একদম বেস্ট হবা। তো লজিকে তোমাদের আমি যদি বেস্ট বানাইতে চাই তাহলে আমাকে একটু আসলে সময় দিতে লাগে। আমি তো আমার ব্যস্ততার কথা বললামই, এটা আসলে একটা এক্সকিউজ বলতে পারো, মানে তোমাদের অনেকের কাছে হবে। কারণ কি, কারণ আমরা হচ্ছে কি কোর্স নামাইছি, আমরা কি নামাইছি, আমরা হচ্ছে তোমার কোর্স নামাইছি, আমরা তাহলে কেন দিতে পারবো না তোমাদের? বাট আলটিমেটলি আসলে অনেক ব্যাপার থাকে আর কি। তোমার এই যে ধরো রেকর্ডিং করতে যাই যখন, বুঝছো, এই রেকর্ডিং করতে গেলে অনেক সময় লাগে আর কি। তারপর এই রেকর্ডিং এ হচ্ছে তোমার ধরো অনেক টেকনিক্যাল ইস্যুস থাকে, কারণ আমরা যেহেতু অনলাইনে পড়তেছি এখানে টেকনিক্যাল সমস্যাগুলো থাকেই, এখানে তোমার টেকনিক্যাল সমস্যাগুলো আসলে থাকেই, বুঝছো? তো টেকনিক্যাল সমস্যাগুলো ফেস করতে লাগে। তারপর আমি মাঝখানে তো বললামই আমি হচ্ছে রেকর্ডিং দিয়ে যাই, অনেক সময় করে রেকর্ডিং দিয়ে যাই, মাঝখানে দেখলাম কি রেকর্ডিং হচ্ছে কি হারাই ফেলছে।
রেকর্ডিং হারাই ফেলছে। এখন দেখো, এখন হারাই ফেলছে বলতে গেলে কি, তোমরা আমাদের যে কার্ড থেকে যে আমরা রেকর্ডিং গুলো নিই, ওইটা নিতে হচ্ছে সমস্যা হচ্ছে তোমার ধরো হয়েছিল। তো তখন আবার দেখো এগুলো চলে গেছিল। তো আমার আসলে অফিসেও সপ্তাহে ধরো 2 দিন আসি, এই 2 দিন এসে আবার ধরো তোমার আলাদা কাজও থাকে, রেকর্ডিংও দিই, তারপর আবার যখন শুনি যেগুলো হারাই গেছে, তো সব মিলে আসলে মানে অনেক প্রেসার হয়ে যায় আর কি। তো আমি চাচ্ছি যে তোমাদের তোমাদের কোর্স তো সময় মতো সবই বললামই, যে তোমরা যেভাবে বলবে সেভাবে আমরা হচ্ছে পড়াবো বা সেকেন্ড পেপার দিয়ে শুরু করব। বাট তোমরা আমাকে জাস্ট কিছুটা সময় দাও আর কি। আমি কিন্তু তোমাদের ধরো যাদের সমস্যা আছে এরা আমার সাথে যোগাযোগ করবে, আমি এদের সলিউশন দিয়ে দিব, বুঝছো? এমন না যে সলিউশন দিব না। আমার হচ্ছে নক দিলে আমি ব্যস্ততা থাকে, আমি তাও অনেক সময় দেখো রেসপন্স করি, অনেক সময় রেসপন্স করি না, কারণ ব্যস্ততা থাকেই। তো ওভারঅল তোমাদের তো বললাম, আমি তোমাদের যেমন লাইভ ক্লাসও নিব এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, সাথে তোমাদের রেকর্ডিংও দেওয়ার চেষ্টা করবো আর কি। তো দুইটা মিক্স করে আমরা হচ্ছে আশা করি তাড়াতাড়ি কোর্সটা কমপ্লিট করতে পারবো। বাট তোমাদের প্রতি আমার একটা হচ্ছে তোমার রিকোয়েস্ট, যে তোমরা জাস্ট আমাকে সময় দাও কিছুটা। আমি তো বললামই যে ব্যস্ততার কথা বলো বা ওভারঅল সব মিলায় আমি তোমাদের এই কোর্সটা একদম বেস্ট ভাবে হচ্ছে শেষ করাই দিব আর কি। হয়তো একটু সময় লাগবে, মানে যেটা বলছি তার থেকে একটু হয়তো সময় লাগবে, বাট আমি তোমাদের কোর্স একদম সেভাবে হচ্ছে শেষ করাই দিব আর কি, কোনো সমস্যা থাকবে না, আমি সেভাবে ডিটেলসে পড়াবো। ওকে, তো আশা করি এটা যেমন এটা আমি ভাবছিলাম যে আজকে শেষ করবো, বাট আজকে শেষ করা হবে না। আজকে যতটুকু পারি মোটামুটি পড়ি, কালকে আমরা আবার পড়বো, কালকে ক্লাস রাখবো, আবার কালকে তোমাদের রেকর্ডিংও দিব। ওকে, তো এখন এখানে দেখো যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার আমাদের এই জিনিসটা এখন পড়তে লাগবে যে আসলে যে পদের যে ব্যক্তার্থ যাত্রার্থ আমরা পড়লাম, এই ব্যক্তার্থ যাত্রার্থের সম্পর্ক বা হ্রাস বৃদ্ধির নিয়ম। এখন হ্রাস বৃদ্ধি কথাটার মানেই কিন্তু বোঝা যাচ্ছে, দেখো ব্যাপারটা কেমন। হ্রাস বৃদ্ধি মানে হচ্ছে ধরো একটা বাড়বে তো আরেকটা কমবে। হ্রাস বৃদ্ধি কথাটার মানেই তো এমন না। হ্রাস বৃদ্ধি কথাটার মানে কি, হ্রাস মানে কি, হ্রাস মানে হচ্ছে কমবে, আর বৃদ্ধি মানে কি, বৃদ্ধি মানে হচ্ছে বাড়বে। হ্রাস মানে কমবে, বৃদ্ধি মানে বাড়বে, ব্যাপারটা হচ্ছে এমনই। এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসে, পরীক্ষায় ঘ নাম্বারে পরীক্ষায় আমরা আসতে দেখি এই প্রশ্নটা। এই প্রশ্নটা ঘ নাম্বারে আসে, আমরা এখন এটা একটু দেখবো। এটা ঘতে আসে না, এটা মূলত গতে আসে। আর ঘতে আসে এদের সীমাবদ্ধতা, এদের সীমাবদ্ধতাটা ঘটে আসে। ওকে, তো আমরা এখন এটা দেখি কি বলছে। বলছে যে পদের ব্যক্তার্থ যাত্রার্থের সম্পর্ককে যুক্তিবিদেরা ব্যক্তার্থ যাত্রার্থের হ্রাস বৃদ্ধির নিয়ম বলে আখ্যায়িত করেছেন। ইংরেজিতে এই সম্পর্কটাকে মূলত বলা হয় দ্য ল অফ ইনভার্স অফ ভ্যারিয়েশন অফ ডিনোটেশন এন্ড কনোটেশন অফ এ টার্ম। এখন আমরা নিয়মটা দেখি, নিয়মটা আসলে কি বলছে। মূলত হচ্ছে এই যে নিয়মটা, আমরা দুই দিক থেকে নিয়মটা দেখব। একবার হচ্ছে কি আমার কাছে কয়টা আছে, দুইটা আছে। কি কি? একটা হচ্ছে তোমার ব্যক্তার্থ আছে, আরেকটা কি আছে, আরেকটা আছে যাত্রার্থ। তো আমরা ফার্স্টে দেখবো ব্যক্তার্থ। কি দেখবো? ব্যক্তার্থ। এরপরে সেকেন্ডে গিয়ে আমরা হচ্ছে কি যাত্রার্থ দেখবো। তো আমরা এখন আসলে দেখি প্রথমে ব্যক্তার্থের দিক থেকে কি বলছে। বলছে যে ব্যক্তার্থের দিক থেকে কোন পদের যদি ব্যক্তার্থ বাড়ে, কি করে? ব্যক্তার্থ বাড়ে তাহলে তার যাত্রার্থ কমে। দেখো নাম কি? নাম হচ্ছে হ্রাস বৃদ্ধি। তার মানে একটা বাড়লে আরেকটা কমবে, অর্থাৎ ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমবে, যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমবে, ব্যাপারটা এমন। তো প্রথমটাতে দেখো কি বলছে, কোন পদের যদি আমার ব্যক্তার্থ বাড়ে তাহলে কি, তাহলে হচ্ছে তার যাত্রার্থ কি হয়? কমে। আবার বলছে কি, কোন পদের যদি ব্যক্তার্থ কমে, ব্যক্তার্থ যদি কমে তাহলে কি হবে? তাহলে তার যাত্রার্থটা কি হবে? তার যাত্রার্থটা বাড়বে। তার কি হবে? তার যাত্রার্থ বাড়বে। এটাই হচ্ছে মানে ব্যক্তার্থের দিক থেকে। তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম যে আমার যদি হ্রাস বৃদ্ধির নিয়ম মানে হচ্ছে একটা বাড়বে, অর্থাৎ ব্যক্তার্থ যদি বাড়ে তাহলে আরেকটা কমবে, অর্থাৎ যাত্রার্থ কমবে। আবার যদি একটা কমে, অর্থাৎ ব্যক্তার্থ যদি কমে, আর কি হবে? যাত্রার্থটা হচ্ছে তাহলে বাড়বে। এটা ব্যক্তার্থের দিক থেকে। ওকে, তো চলো এখন এটা কিভাবে বাড়বে কমবে আমরা এখন এইটা দেখি, আমরা এখন এটা দেখবো। ওকে, আচ্ছা, এর আগে আরেকটা দেখবো। আমরা আগে ব্যক্তার্থের দিকটা দেখলাম, এবার আমরা দেখবো যাত্রার্থের দিক থেকে। কোন দিক থেকে? যাত্রার্থের দিক থেকে দেখবো। কি দেখবো? যাত্রার্থের দিক থেকে দেখবো। দেখো বলছে যে যাত্রার্থ যদি বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে, আর যদি যাত্রার্থ কমে তাহলে ব্যক্তার্থ বাড়ে। অর্থাৎ এখানে হচ্ছে ব্যাপারটা এমন যে আগে ব্যক্তার্থের কথা বলছে, তার মানে যখন আমরা ব্যক্তার্থের দিক থেকে দেখবো তখন ব্যক্তার্থটা সামনে থাকবে, একবার বাড়াবো একবার কমাবো। তো বাড়লে এই পাশে কমবে, এই পাশে কমলে এই পাশে বাড়বে। আর যাত্রার্থের ক্ষেত্রে সেম, আগে যাত্রার্থ কথাটা থাকবে, সেটা যদি বাড়ে তাহলে ব্যক্তার্থ কমবে, যাত্রার্থ যদি কমে তাহলে ব্যক্তার্থ বাড়বে। ব্যক্তার্থটা কি হবে? ব্যক্তার্থ হচ্ছে বাড়বে।
তো কিভাবে এখন বাড়বে কমবে এইটাই আমি এইখানে লিখা আছে, সবকিছু লিখে দিছি। আমি হচ্ছে তোমাদের এখন এটা বুঝাই দিচ্ছি, এখানে আমার সব লিখা আছে, বুঝছো? তোমাদের যাতে পরীক্ষায় উত্তর করতে সুবিধা হয় আমি এগুলো লিখে দিচ্ছি, আমি এগুলো বুঝাই দিচ্ছি, যা লিখছি সেটাই আমি বুঝাই দিব। বাট তোমরা হচ্ছে একটু জাস্ট দেখো যে কি কিভাবে কি বলছি। দেখো আমরা যদি তিনটা জিনিস নিই, কয়টা জিনিস নিব? তিনটা জিনিস নিব। কি? একটা হচ্ছে জীব নিব, একটা নিব মানুষ, আরেকটা নিব সভ্য মানুষ। আচ্ছা এখন দেখো আমরা কয়টা পদ নিছি, দেখো তো আমরা এখানে তিনটা পদ নিছি। জীব হচ্ছে 1 নম্বর পদ, মানুষ হচ্ছে 2 নম্বর পদ, সভ্য মানুষ হচ্ছে 3 নম্বর পদ। ওকে, এখন তাহলে তোমরা আমাকে বলো জীবের জাত্যার্থ কি বলতো? জীবের জাত্যার্থ কি বলতো? আগে আমরা ব্যক্তার্থটা বের করি। জীবের ব্যক্তার্থ কি? ব্যক্তার্থের ক্ষেত্রে ভাইয়া শিখাইছে যার ব্যক্তার্থ বের করতে বলবে তার সামনে একটা সব বা সকল যুক্ত করে দিব। তার মানে জীবের কি? জীবের ব্যক্তার্থ কি? জীবের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। জীবের ব্যক্তার্থ কি? সকল মানুষ। তারপর মানুষের হচ্ছে ব্যক্তার্থ কি? মানুষ সরি সকল জীব হবে, যেহেতু জীব আছে তার মানে জীবের কি? জীবের হচ্ছে তোমার ব্যক্তার্থ হচ্ছে সকল জীব। আবার মানুষের ব্যক্তার্থ কি? মানুষের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে সভ্য মানুষের হচ্ছে কি? ব্যক্তার্থ কি হবে? সকল সভ্য মানুষ। এখানে কোনো হচ্ছে এখানে কোনো কি নেই, এখানে কোনো হচ্ছে তোমার কনফিউশন নাই। আমার যেই পদের তোমার ব্যক্তার্থ বের করতে বলবে তার সামনে সব বা সকল যুক্ত করে দিব। তার মানে জীবের ব্যক্তার্থ বের করতে বলছে কি হবে? সকল জীব। মানুষের ব্যক্তার্থ বের করতে বলছে সকল মানুষ। সভ্য মানুষের ব্যক্তার্থ বের করতে বলছে সকল সভ্য মানুষ। এটা হচ্ছে তোমার এর কি গেল? এর হচ্ছে ব্যক্তার্থ গেল। এখন এর যদি আমি জাত্যার্থ বের করতে বলি, আমি যদি জীবের জাত্যার্থ বের করতে বলি তাহলে জীবের জাত্যার্থ কি বলতো? জীবের জাত্যার্থ আমরা একটু আগে বের করছি, কি? জীববৃত্তি। কি? জীববৃত্তি। তারপর কি মানুষের হচ্ছে কি বলতো? মানুষের জাত্যার্থ কি বলতো? মানুষের জাত্যার্থ হচ্ছে কি? মানুষের জাত্যার্থ কি আমরা জানি? দুইটা। কয়টা? দুইটা। কি কি? একটা হচ্ছে জীববৃত্তি, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমার বুদ্ধিবৃত্তি। একটা জীববৃত্তি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। কয়টা? দুইটা। আর আরেকটা হচ্ছে কি তোমার? আরেকটা হচ্ছে তোমার সকল সভ্য মানুষ। সকল সভ্য মানুষ। এখন সকল সভ্য মানুষের হচ্ছে তোমার কি বলতো? আমার জাত্যার্থ বের করতে লাগবে। এখন সকল সভ্য মানুষের জাত্যার্থ কিভাবে বের করব? আমরা দেখো এখানে যেহেতু মানুষ কথাটা আছে তার মানে অবশ্যই কি? অবশ্যই হচ্ছে এর জাত্যার্থ কি হবে? জীববৃত্তি হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি হবে। কিন্তু দেখো তোমার সামনে কিন্তু আরেকটা কথা বলা আছে। কি কথা বলা আছে? সভ্য কথাটা বলা আছে। তার মানে অবশ্যই অবশ্যই কারো মধ্যে একটা গুণ আছে, যেই গুণটার কারণেই তাকে আমরা সভ্য মানুষ বলবো। কোন গুণটা থাকলে তাকে আমরা কি বলতো? সভ্য মানুষ বলবো বলতো? অবশ্যই সভ্যতা নামক গুণটা থাকলে। কোনটা? সভ্যতা নামক গুণটা আছে বলেই কিন্তু একজন মানুষকে সভ্য মানুষ বলতেছে। যার মধ্যে ধরো সভ্য নামক গুণটা নাই তাকে কিন্তু আমরা কি বলবো না? তাকে কিন্তু আমরা সভ্য মানুষ বলবো না। ওকে, তখনই আমরা তাকে সভ্য মানুষ বলবো যখন তার মধ্যে সভ্যতা নামক গুণটা থাকবে। এখন আরেকটা জিনিস আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা পদের জাত্যার্থ তুমি জানো না, না জানতেই পারো। ধরো পদের জাত্যার্থ কি জানো না, এখন তাহলে কি করবা? এখন আমাকে তো জাত্যার্থ লিখতে লাগবে, তাই না? তো যখন তুমি একটা পদের হচ্ছে কি জাত্যার্থ জানবা না, একটা পদের জাত্যার্থ জানবা না, যার হচ্ছে জাত্যার্থ বের করতে বলবে তার সাথে একটা তয়ব যুক্ত করে দিবা। কি করবা? তয়ব যুক্ত করে দিবা। ধরো ছাত্র, এটা একটা পদ, তোমাকে বললো যে ছাত্র পদের জাত্যার্থ কি? তোমাকে কি বললো? যে ছাত্র পদের জাত্যার্থ কি? এটা এখন তুমি জানো না যে আসলে ছাত্র পদের জাত্যার্থ কি। এখন তোমাকে কি করতে লাগবে? তুমি যেহেতু জানো না তখন তুমি কি করবা? তুমি এই যে যেটার কথা বলবে তার সাথে একটা তয়ব যুক্ত করে দিবা যে ছাত্র পদের জাত্যার্থ হচ্ছে ছাত্রত্ব। কি হবে? ছাত্রত্ব। ধরো তুমি জানো না, ধরো তোমার ফল লেখা, তোমাকে বললো যে ফল পদের জাত্যার্থ কি, তোমাকে বের করতে বললো। এখন তুমি জানো না যে আসলে ফলের জাত্যার্থ কি। তুমি যদি পরীক্ষায় ফলের জাত্যার্থ লিখে আসো ফলত্ব,
মানে কি তয়ব যুক্ত করে দিলা, তাহলে এটাই হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা লিখতে পারবা। আচ্ছা সিয়াম বলছে সততা, সততা তো সভ্যর ক্ষেত্রে হবে না। আমি যদি বলতাম সকল সৎ মানুষ, কি বলতাম, সকল সভ্য জায়গায় বলতাম সৎ মানুষ, তাহলে সততা আসতো, তাহলে সততা আসতো। কিন্তু আমি এখানে সভ্য মানুষ বলছি, তার মানে কি, তার মানে সভ্যতা গুণটা আসবে, কোনটা, সভ্যতা গুণটা আসবে। এই সেম জিনিসটা এখানে লিখছি, বলছি যে জীব মানুষ সভ্য মানুষ, এখানে জীব পদের ব্যক্তার্থ হচ্ছে সকল জীব, তারপর মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ, সভ্য মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল সভ্য মানুষ। আবার জীব পদের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি, মানুষ পদের যাত্রার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর সকল সভ্য মানুষ পদের যাত্রার্থ হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও কি, সভ্যতা। জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সভ্যতা। এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার এই এই জিনিসগুলো এখানে লিখছি। এখন আমরা কিভাবে ব্যক্তার্থ আর যাত্রার্থ বাড়ে কমে এই জিনিসটা দেখব। আচ্ছা এটা আমি একটা এইখানে লিখে দিচ্ছি, বুঝছো, এটা আমি এইটাই তোমাদের আমি এখন বুঝাবো যে কিভাবে ব্যক্তার্থ বাড়তেছে আর কিভাবে ব্যক্তার্থ কমতেছে। তো আমরা ফার্স্টে এইখানে যাই, এইখানে গিয়ে আমি দেখাই, এইখানে গিয়ে দেখাই আমাদের হাতে তাহলে পদ আছে কয়টা, তিনটা। কি কি বলতো, কি কি বলতো, জীব, 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার হচ্ছে তোমার মানুষ, আরেকটা কি, আরেকটা হচ্ছে সভ্য মানুষ, তাই না? ওকে, তাহলে এখন আমরা কি জীবের ক্ষেত্রে ব্যক্তার্থ কি পাইছি, সকল জীব। মানুষের ক্ষেত্রে কি, সকল মানুষ। তারপর হচ্ছে সভ্য মানুষের ক্ষেত্রে সকল সভ্য মানুষ। ওকে, এখন ব্যক্তার্থ মানে কি আমাকে বলতো, ব্যক্তার্থ মানে কি বলতো, ব্যক্তার্থ মানে হচ্ছে তোমার কি, ব্যক্তার্থ মানে কি আমরা বলতো, ব্যক্তার্থ মানে কি জানি আমরা বলতো, সংখ্যা বা পরিমাণ, তাই না? আচ্ছা এর একটু জাত্যার্থ গুলো সাইডে লিখে দিই, এদের জাত্যার্থ গুলো সাইডে একটু লিখে দিই। সকল জীবের জাত্যার্থ কি, জীববৃত্তি। সকল মানুষের জাত্যার্থ কি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। আর সকল সভ্য মানুষের জাত্যার্থ কি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আরেকটা হচ্ছে কি, সভ্যতা। ওকে, তার মানে আমরা জানি যে ব্যক্তার্থ মানে হচ্ছে সংখ্যা বা পরিমাণ। এখন তোমরা আমাকে বলো তো, জীব, মানুষ আর সভ্য মানুষ, এই তিনটার মধ্যে কার সংখ্যা বা পরিমাণটা বেশি আমাকে বলো তো, একটু কমেন্ট করতে লাগবে। জীব, সংখ্যা বা মানুষ, এদের মধ্যে কার সংখ্যা বা পরিমাণটা বেশি, এটা আমাকে একটু জানাও। জীব, মানুষ আর সভ্য মানুষ, এই তিনটার মধ্যে কার সংখ্যা বা পরিমাণটা বেশি আমাকে একটু বলো তো, কার সংখ্যা বা পরিমাণ বেশি মনে হচ্ছে বলো তো। জীব বলতে কাদের বোঝায় বলো তো, জীব বলতে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, জায়াজ, এগুলোরে বোঝায়। তো ধরলাম যে জীবের সংখ্যা হচ্ছে কত, 500। এখন তোমরা আমাকে বলো মানুষের সংখ্যা কি 500 হবে? মানুষের সংখ্যা তো 500 হবে না, কারণ গরু, ছাগল, হাঁস, মুরগিরও তো একটা সংখ্যা আছে। ধরলাম মানুষের সংখ্যা হচ্ছে 300, কত, 300 প্লাস গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া যা যা আছে ওদের সংখ্যা হচ্ছে 200। এখন তোমরা আমাকে বলো 500 বড় না 300 বড়, কোনটা বড়? 500 বড় না 300 বড়? অবশ্যই 500 বড়, আর 300 হচ্ছে ছোট। এখন মানুষের ক্ষেত্রে আমি বলি, মানুষের সংখ্যা কত পাইছি বলতো, মানুষের সংখ্যা পাইছি আমরা 300, কত, 300। এখন মানুষ বলতে কয় ধরনের মানুষ আছে বলতো, দুনিয়ায় 2 ধরনের মানুষ আছে, কি কি? একটা হচ্ছে সভ্য মানুষ, আরেকটা কি, আরেকটা হচ্ছে অসভ্য মানুষ। দুনিয়ায় অসভ্য মানুষ নাই? অবশ্যই আছে। তো এখন মানুষ বলতে কি শুধু সভ্য মানুষকে বোঝায়? না, মানুষ বলতে অসভ্য মানুষকে বোঝায়। তো ধরলাম সভ্য মানুষের সংখ্যা কত, সভ্য মানুষের সংখ্যা হচ্ছে 200, কত, 200।
আর অসভ্য মানুষের সংখ্যা হচ্ছে কত হবে 100, কারণ কি 300 তো মিলাইতে লাগবে, তার মানে মিলছে। এখন তাহলে দেখো তো কি কি পাইলাম আমি, জীবের সংখ্যা পাইলাম হচ্ছে কত, জীবের সংখ্যা পাইলাম 500, সকল মানুষের সংখ্যা পাইলাম কত, সকল মানুষের সংখ্যা পাইলাম 300, কত 300, আর সকল সভ্য মানুষের সংখ্যা কত পাইছি, সকল সভ্য মানুষের সংখ্যা পাইছি 200, কত পাইছি 200, এখানে 200, এখানে 300, এখানে 500, তার মানে কোনটা বড় বলো তো, অবশ্যই 500 বড়, তারপর 300 বড়, তারপর কত 200 বড়, তাই না? ওকে, 500, 300, 200 হইল, ঠিক আছে। ওকে, এবার এখন দেখো এইখানে যদি আমরা হিসাব করি, এখানে জীববৃত্তি মানে কয়টা, জীববৃত্তি মানে হচ্ছে এক, তাই না? কয়টা আছে, একটা মাত্র জাত্যার্থ আছে। তারপর এইখানে কয়টা জাত্যার্থ আছে, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি দুইটা জাত্যার্থ আছে। তারপর এখানে কি জীববৃত্তি বুদ্ধিবৃত্তি আর সভ্যতা, এখানে কয়টা আছে, এখানে হচ্ছে তিনটা জাত্যার্থ আছে। কয়টা জাত্যার্থ আছে, তিনটা জাত্যার্থ আছে। ওকে, এখন দেখো, এখন আমি এটা পেয়ে গেলাম। এখন আমার দেখো, আমি ব্যাক্তর্থের দিক থেকে চিন্তা করব, তাই না? তো ব্যাক্তর্থের দিক থেকে যদি আমি চিন্তা করি, আমার ফার্স্টে কি কথা বলছে, দেখো ফার্স্টে কথা বলছে যে যদি কোনো পদের ব্যাক্তর্থ বাড়ে, কি বাড়ে, ব্যাক্তর্থ বাড়ে, কি বাড়ে, ব্যাক্তর্থ বাড়ে, তাহলে তার জাত্যার্থ কমে। ওকে, আমার এখানে মানুষের, সকল সভ্য মানুষের, সকল সভ্য মানুষের ব্যাক্তর্থ কত দেখো তো, সকল সভ্য মানুষের ব্যাক্তর্থ হচ্ছে 200, কত 200, তাই না? 200, তো 200 থেকে আমি চলে গেলাম এখন 300-তে, কততে গেলাম, 300-তে, আমি মানুষে চলে গেলাম, এই যে 200 থেকে 300-তে গেলাম। বলছে কি ব্যাক্তর্থ যদি বাড়ে, মানে 200 থেকে যদি আমি 300-তে যাই, তাহলে আমার ব্যাক্তর্থ বাড়লো না, বাড়ছে তো। কিন্তু যখন তোমার দেখো যদি ব্যাক্তর্থ বাড়ে, 200 থেকে তুমি যখন 300-তে যাবা, তোমার কি হয়েছে, ব্যাক্তর্থ বাড়ছে না, 200 থেকে 300 বাড়ছে, তখন কি হয়, তখন আমার জাত্যার্থ কমে। এই যে দেখো, যখন তুমি 200-তে ছিলা, তখন তোমার জাত্যার্থ ছিল কয়টা, তিনটা, কয়টা ছিল, তিনটা। আর যখন তুমি 200 থেকে 300-তে গেছো, তখন তোমার জাত্যার্থ হইছে কয়টা, দুইটা, কয়টা, দুইটা। তো 3 থেকে গেছো তুমি 2-এ, আর এইখানে গেছো হচ্ছে 200 থেকে গেছো তুমি 300-তে। তার মানে কি, তার মানে তোমার ব্যাক্তর্থ বাড়ছে, দেখো ব্যাক্তর্থ বাড়ছে, বা জাত্যার্থ কি 3 থেকে 2 মানে কি কমে গেছে, অর্থাৎ ব্যাক্তর্থ বাড়লে তার জাত্যার্থ কমে। ব্যাক্তর্থ বাড়লে কি হয়, জাত্যার্থ কমে। আবার তুমি আবার ধরো তুমি ব্যাক্তর্থ বাড়াই দিছো, আবার কি করছো, ব্যাক্তর্থ বাড়াই দিছো, অর্থাৎ তুমি এবার 300 থেকে গেছো 500-তে, 300 থেকে গেছো কততে, 500-তে, কততে, 300 থেকে গেছো কততে, 300 থেকে গেছো 500-তে, তোমার কি ব্যাক্তর্থ বাড়াই দিছো না? তখন আবার দেখো, তখন আবার দেখো যে 2 থেকে তুমি চলে গেছো 1-এ, কারণ কি, কারণ তুমি 300 থেকে যখন 500-তে গেছো, অর্থাৎ তুমি মানুষ থেকে গেছো জীবে, তখন কিন্তু তোমার দেখো, তোমার ব্যাক্তর্থ ছিল মানুষের ক্ষেত্রে দুইটা, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, তুমি এখানে চলে গেছো একটাতে, জীববৃত্তিতে চলে গেছো, মানে 2 থেকে 1-এ গেছো, 2 থেকে কত গেছো, 2 থেকে 1-এ গেছো, তার মানে কি তোমার এটা কি হয়ে গেছে, তোমার এটা কমে গেছে। ব্যাক্তর্থ যখনই তুমি যত বাড়াবা, তোমার জাত্যার্থ কি হবে, কমে যাবে। প্রথমটা মিলছে, প্রুফ মিলছে, মিলছে। ওকে, এবার দ্বিতীয়টা, এবার তোমার ব্যাক্তর্থ যদি কমাও, এটা এমনি বুঝতে পারবো, দেখো কমাবো মানে কত, ধরো তোমার এইবার তুমি 1 থেকে আসছো 2-এ, 1 থেকে আসছো কততে, 2-এ, অর্থাৎ তুমি কি, অর্থাৎ তোমার 500, কত 500 থেকে তুমি আসছো এবার কততে, 500 থেকে আসছো তুমি এবার 300-তে, অর্থাৎ তুমি কি ব্যাক্তর্থ কমাই দিছো, এই যে ব্যাক্তর্থ কমাই দিছো, তখন কি হয় দেখো, তখন বলছে যে ব্যাক্তর্থ কমাইলে আমার জাত্যার্থ বাড়বে। অর্থাৎ দেখো 1 নম্বরে জাত্যার্থ ছিল 1, কয়টা ছিল, 1 ছিল, 1 থেকে তুমি চলে আসছো কততে, 2-এ চলে আসছো, 1 থেকে আসছো কততে, 2-এতে, অর্থাৎ যখন তুমি ব্যাক্তর্থ কমাই, মানে কি করছো, কমাই দিছো, অর্থাৎ জীব থেকে মানুষে আসছো, অর্থাৎ 500 থেকে 300-তে আসছো, তখন তোমার দেখো জাত্যার্থ দেখো 1 থেকে তোমার হয়ে গেছে 2-এ, অর্থাৎ ব্যাক্তর্থ কমাই দিলে জাত্যার্থ বাড়ে, অর্থাৎ কি 1 থেকে 2-এ যেহেতু আসছো, তার মানে কি এটা বাড়ছে না, তার মানে কি বাড়ছে। আবার দেখো, আবার যখন তুমি 2 থেকে 3-এ আসবা, অর্থাৎ আরো ব্যাক্তর্থ কমাই দিলা, 500 থেকে 300-তে আসছিলে, এবার 300 থেকে আসবা 200-তে, তার মানে কমাই দিছো না, 300 থেকে 200-তে আসলে কি কমাই দিছো, যখন তুমি কমাই দিবা ব্যাক্তর্থ, তখন আবার জাত্যার্থ বাড়বে। দেখো তখন আবার কি হইছে, দেখো 2 থেকে তোমার হয়ে গেছে 3, অর্থাৎ তুমি দেখো
2 থেকে আসছো 3-এ, অর্থাৎ 300 থেকে আসছো 200-তে, অর্থাৎ কি মানুষ থেকে আসছো সভ্য মানুষে। তো মানুষের যাত্রা থেকে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি কয়টা? 2টা। আর এখানে সভ্য মানুষের যাত্রা থেকে সভ্য মানুষের যাত্রা তো হচ্ছে 3টা। অর্থাৎ তুমি কততে আসছো? 2 থেকে কততে আসছো? 3-এ আসছো, মানে এখানে বাড়ছে। আর এখানে কি 300 থেকে যখন 200-তে আসছো মানে এখানে কমছে, অর্থাৎ ব্যক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে। ক্লিয়ার? একদম প্রুফ দেখাও, প্রুফ দেখাই দিছি, দেখো ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা জানাও। জাস্ট কমন সেন্স ইউজ করো, অনেক সহজ জিনিস। বুঝছো কি বুঝনি জানাও, বুঝছো কি বুঝনি জানাও। জানাও একটু। বুঝতে পারছো? ওকে, এবার তাহলে উল্টা বাস থেকে দেখি, এবার তাহলে আমরা উল্টা বাস থেকে দেখি। এবার এটা তো দেখলাম ব্যক্তার্থের দিক থেকে, এবার আমরা একটু যাত্রার্থের দিক থেকে দেখি। জাস্ট ওইটা সেম জিনিসই পড়াইছি। যাত্রার্থের দিক থেকে হইলে তোমার আগে যাত্রার্থ থাকবে, আগে কি থাকবে? যাত্রার্থ থাকবে। যেমন দেখো 1 নম্বরে হচ্ছে জীব, জীবের যাত্রার্থ কি? জীবের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি। তারপর 2 নম্বরে হচ্ছে কি? 2 নম্বরে হচ্ছে মানুষ ছিল, মানুষের যাত্রার্থ কি? মানুষের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি। আরেকটা কি? বুদ্ধিবৃত্তি। আরেকটা হচ্ছে কি? সভ্য মানুষ। জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আরেকটা হচ্ছে সভ্যতা। ওকে, এগুলাই তো। এটা গেল এই পাশে। আর এখানে জীবের হচ্ছে কি? যাত্রার্থ হচ্ছে ব্যক্তার্থ হচ্ছে সকল জীব, আর মানুষের হচ্ছে সকল মানুষ, আর এটা হচ্ছে কি? সকল সভ্য মানুষ। ওকে, তার মানে সকল জীব বলতে এখানে আমরা কি নিছিলাম বলতো? সকল জীব বলতে আমরা বুঝাচ্ছিলাম 500, সকল সভ্য মানুষ বলতে বুঝাচ্ছিলাম 300, আর সকল সভ্য মানুষ বলতে বুঝাচ্ছিলাম 200। এটা কিন্তু আমার কিন্তু বুঝানোর জন্য, তোমাদের পরীক্ষার হলে আবার এগুলো লিখে দিয়ে আসছো না। পরীক্ষার হলে কিভাবে উত্তর করবা? শেষ করে দেবো, এটাকে শেষ করি, আগে এটা শেষ করি, তারপর 500 300 আর এখানে হচ্ছে কত? 200। 500 300 আর 200, এইটা পার্টটাকে শেষ করি, ব্যক্তার্থ যাত্রার্থের পার্টটাকে শেষ করি, এরপর আমরা কালকে বাকিটা শুরু করব। এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের। আর এখানে দেখো জীববৃত্তি এখানে কয়টা? একটা। এখানে হচ্ছে মানুষের ক্ষেত্রে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি কয়টা? 2টা। আর এখানে জীববৃত্তি বুদ্ধি সভ্যতা 3টা। ওকে, এখন কি বলছে? বলছে যে কোন পদের যদি যাত্রার্থ বাড়ে, কি বলছে? যাত্রার্থ যদি আমার বাড়ে, অর্থাৎ কি? অর্থাৎ আমি যদি 1 থেকে 2-এ আসি, অর্থাৎ দেখো জীবের ক্ষেত্রে যাত্রার্থ ছিল একটা, পরে আমি মানুষে চলে আসছি, তখন আমার যাত্রার্থ বেড়ে গেছে, 1 থেকে 2 হয়ে গেছে, তাই না? এখানে বেড়ে গেছে। যখন বাড়বে তখন কি হয়? তখন ব্যক্তার্থ কমে। তখন দেখো ব্যক্তার্থ, দেখো ব্যক্তার্থ 500 থেকে 300 হয়ে গেছে। কত? 500 থেকে 300 হয়ে গেছে। ওকে, আবার দেখো, আবার যখন আমি 2 থেকে 3-এ আসবো, কত? 2 থেকে 3-এ আসবো, অর্থাৎ আমার যাত্রার্থ ছিল 2টা, 2টা থেকে আমার হয়ে গেছে যাত্রার্থ কয়টা? 3টা, বাড়ছে। যখন যাত্রার্থ বাড়ে তখন দেখো 300 থেকে আবার হয়ে গেছে 200। কত হয়ে গেছে? 200। তার মানে কি? ব্যক্তার্থ কমে গেছে। ওকে, এবার এবার দেখো আবার যদি যাত্রার্থ কমে, যাত্রার্থ যদি কমে, অর্থাৎ আমি যদি এবার রিভার্স যাই, 3 থেকে যদি 2-এ যাই, 3 থেকে কততে যাই? 2-এ যাই, 3টা যাত্রার্থ থেকে আমি যদি 2টা যাত্রার্থে যাই, তাহলে কি হয়? ব্যক্তার্থ বাড়ে।
তার মানে তিনটা কার ছিল? সভ্য মানুষ। এই যে সকল সভ্য মানুষ, অর্থাৎ 200 থেকে আমি যাব 300-তে। কততে যাব? 300-তে, কারণ 3 থেকে 2 গেলে আমার কি, আমাকে হচ্ছে এইটা থেকে এইটাতে যাইতে লাগবে। তার মানে তখন কি হবে? তখন আমার দেখো এখানে আমার যাত্রার্থ কমে গেছে, দেখো যাত্রার্থ কমছে, 3 থেকে 2 হইছে। বাট কি, বাট তোমার হচ্ছে কি বেড়ে গেছে, দেখো 200 থেকে 300 হইছে। কত? 200 থেকে 300 হইছে। ওকে, 200 থেকে কত হইছে? 300 হইছে। তার মানে কি বেড়ে গেছে, সংখ্যা বা পরিমাণটা বেড়ে গেছে। আবার দেখো, আবার যখন 2 থেকে আমি 1 এ গেছি, অর্থাৎ আরো যাত্রার্থ কমাই দিছি, যখনই কমাই দিছি তখন দেখো 300 থেকে 500 হয়ে গেছে, আমার ব্যক্তর্থ বেড়ে গেছে। এই যে দেখো ব্যক্তর্থ 300 থেকে 500 বেড়ে গেছে। তার মানে এইটাই হচ্ছে তোমার ব্যক্তর্থ যাত্রার্থের সম্পর্ক বা হ্রাস বৃদ্ধির নিয়ম। ব্যক্তর্থ যাত্রার্থের সম্পর্ক বা হ্রাস বৃদ্ধির নিয়ম হচ্ছে এটা। ওকে, দেখছো কিভাবে বাড়ছে কমছে এই ব্যাপারটা আমি কিন্তু একদম প্রমাণ সহ দেখাই দিছি। এই সেম কথাগুলাই দেখো এখানে পরীক্ষায় কিভাবে উত্তর করতে হবে, সেম কথাগুলো এখানে লিখে দিচ্ছি। এই যে দেখো এখানে স্পষ্ট করে পরীক্ষায় এইভাবে উত্তর করবে, এইভাবে লিখে দিচ্ছি যে সকল মানুষ পদের ব্যক্তর্থ, মানুষ পদের ব্যক্তর্থ সকল মানুষ, এর সাথে অন্যান্য জীবজন্তুকে যোগ করলে ব্যক্তর্থ বেড়ে গিয়ে দাঁড়াবে সকল জীব, কিন্তু পদের ব্যক্তর্থ কমে গিয়ে হবে শুধু জীববৃত্তি। কারণ জীবের যাত্রার্থ কি? জীববৃত্তি শুধু। কারণ জীবের যাত্রার্থ অর্থাৎ জীববৃত্তি, মানুষের যাত্রার্থ কি? জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি এর চেয়ে কম। আবার মানুষের মধ্য থেকে অসভ্য মানুষকে বাদ দিলে ব্যক্তর্থ কমে গিয়ে দাঁড়াবে সকল সভ্য মানুষ, কিন্তু পদের যাত্রার্থ বেড়ে গিয়ে হবে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা। কারণ সভ্য মানুষের যাত্রার্থ জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা, মানুষের যাত্রার্থ জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এর চেয়ে বেশি। সুতরাং পদের ব্যক্তর্থ বাড়লে যাত্রার্থ কমে এবং ব্যক্তর্থ কমলে যাত্রার্থ বাড়ে। একদম হুবহু সুন্দর করে উত্তর লিখে দিচ্ছি। এই যে দেখো এখানে যা আছে যেভাবে লিখছি এইভাবে পড়বা। এইগুলাই বুঝাইছি এতক্ষণ ধরে। এখানে দেখো এখানে এর পরেরটা যে যাত্রার্থ বাড়লে ব্যক্তর্থ কমে আর যাত্রার্থ কমলে ব্যক্তর্থ বাড়ে, এই জিনিসগুলো আমি এখানে লিখে দিচ্ছি। যে দেখো মানুষ পদের যাত্রার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি এর সাথে সভ্যতা গুণটা যোগ করলে যাত্রার্থ বেড়ে গিয়ে হবে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা, কিন্তু পদের যাত্রার্থ কমে গিয়ে হবে সকল সভ্য মানুষ। কারণ সভ্য মানুষের ব্যক্তর্থ অর্থাৎ সকল সভ্য মানুষ, মানুষের কি ব্যক্তর্থ অর্থাৎ সকল মানুষের চেয়ে কম। আবার মানুষের যাত্রার্থ থেকে বুদ্ধিবৃত্তি গুণটি বাদ দিলে যাত্রার্থ কমে গিয়ে হবে জীববৃত্তি, কিন্তু পদের ব্যক্তর্থ বেড়ে গিয়ে হবে সকল জীব। কারণ জীবের ব্যক্তর্থ অর্থাৎ সকল জীব, মানুষের ব্যক্তর্থ সকল মানুষের চেয়ে বেশি। সুতরাং পদের যাত্রার্থ বাড়লে ব্যক্তর্থ কমে এবং যাত্রার্থ কমলে ব্যক্তর্থ বাড়ে। এইভাবে পরীক্ষার হলে উত্তর করবা, যা লিখে দিছে এখানে। আর যা এগুলো সংখ্যা দিয়ে যে বুঝাইলাম 500, 300, 200, এগুলো তোমাদের কি জাস্ট টপিকটা সহজ করার জন্য বা বোঝানোর জন্য এগুলো পড়িয়েছি। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখন এখানে এটা গেল। এখন এটা কি পড়াবো কি পড়াবো না জানাও, যে এটা আসলে পড়াই দেওয়া উচিত, যে এটা ঘতে আসে আর কি। এই পার্টটা আমরা আজকে শেষ করি, এরপর আমরা কালকে থেকে পরের পার্ট শুরু করব। তো তোমরা একটু বলো এটা কি পড়বা কি পড়বা না, এখন একটু জানাও। পড়বা কি পড়বা না একটু জানাও আমাকে, দ্রুত একটু কমেন্ট করতে হবে। অনেকগুলো পড়া বাকি আছে, দ্রুত জানাও। আমরা কিন্তু খুব বেশি পড়তে পারিনি আজকে, অল্প পড়ছি। একটু জানাও। ওকে, বাকিরা বাকিরা একটু জানাও। তোমরা যেভাবে চাবা সেভাবেই পড়ানো হবে। কারণ লাইভে তো মাত্র আছে 5 জন। আচ্ছা, সায়মু বলছে পড়াইতে। আর 2-1 জন একটু বলো, এরপর আমি শুরু করে দিব। আচ্ছা, তাহলে কি এটা শেষ করে দিব নাকি?
ওকে, তার মানে দেখো পদের ব্যক্তর্থ বিপরীতমুখী রাজবতী নিয়মের সীমাবদ্ধতা, অর্থাৎ আমরা যে দেখাইলাম তোমাদের যে ব্যক্তর্থ বাড়লে জাপ্তার্থ কমে, আবার জাপ্তার্থ বাড়লে ব্যক্তর্থ কমে, এইটা আসলে তোমার হচ্ছে কি এর কিছু সীমাবদ্ধতা আছে, যে সবসময় যে আসলে ব্যক্তর্থ বাড়লে জাপ্তার্থ কমবে বা বা জাপ্তার্থ বাড়লে ব্যক্তর্থ কমবে, এটা কিন্তু সব সময় আসলে সম্ভব না, যেটা আমরা দেখে আসছি। তো কোন কোন ক্ষেত্রে সম্ভব না সেগুলো একটু দেখি। আমি একদম উত্তর সহ লিখে দিছি, বুঝছো, এগুলো উত্তর সহ লিখা আছে। যে দেখো বলছে যে পদের যে পদের যে ব্যক্তর্থ বিপরীতমুখী রাজবীতি নিয়মটা, এটা কেবল ক্রমিক ভাবে সাজানো কোন সমজাতীয় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে ক্রমিক ভাবে সাজানো সমজাতীয় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো ক্রমিক ভাবে সাজানো বলতে গেলে কি, একের পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, 3 এর পরে 4 আসবে, 4 এর পরে 5 আসবে, ক্রমিক ভাবে সাজানো। ব্যাপারটা এমন বুঝাইছে যে ক্রমিক ভাবে সাজানো তোমার হচ্ছে কি সমজাতীয় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এখন সমজাতীয় শ্রেণীবিন্যাস এই জিনিসটা আমরা এখন এখানে দেখি। বলছে যে যেসব ক্ষেত্রে কোন পদকে জাতি উপজাতি তারপর শ্রেণী উপশ্রেণী আকারে ক্রমিক ভাবে সাজানো যায় না, সেসব ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর নয়। যেমন দেখো, যেমন তোমার হচ্ছে কি জাতি উপজাতি আকারে সাজাইতে লাগে, যেমন জীবের ক্ষেত্রে কি হবে, জীবের ক্ষেত্রে এর জীবকে আমরা কি পড়ে আসছি বলতো, চতুর্থ অধ্যায় যারা পড়ছি তারা জানি না জীব কি একটা জাতি, এর উপজাতি কি, এর উপজাতি হচ্ছে মানুষ, এর উপজাতি কি মানুষ। আবার যদি মানুষের কথা বলি, মানুষের উপজাতি কি বলতো, মানুষের উপজাতি কি বলবো আমরা, মানুষের উপজাতি বলতে পারি সভ্য মানুষ। কি সভ্য মানুষ মানে কি, এগুলো হচ্ছে একটা আমি জাতি উপজাতিও বলতে পারি, আবার শ্রেণী উপশ্রেণীও বলতে পারি। এটা ক্রমিক ভাবে যায় আর কি, তোমার ক্রমিক ভাবে সাজানো। যে আমি জীবের ক্ষেত্রে জীবের পরে একেবারে সভ্য মানুষ বলতে পারবো না, আমাকে আগে জীব বলতে লাগবে, একের পরে আমি 3-এ আসতে পারবো না, আমার একের পরে 2-এ যাইতে লাগবে, 2 এর পরে তারপর 3-এ আসতে লাগবে, বুঝছো। তো ব্যাপারটা আসলে এমন। বলছে যে যে সকল ক্ষেত্রে কোনো পদকে জাতি উপজাতি বা শ্রেণী উপশ্রেণী আকারে কি করা যায় না, ক্রমিক ভাবে সাজানো যায় না, সেসব ক্ষেত্রে আসলে এই নিয়মটা কার্যকর নয়। কোন নিয়মটা, এই যে ব্যক্তর্থ বাড়লে জাপ্তার্থ কমবে, আবার জাপ্তার্থ কি বাড়লে ব্যক্তর্থ কমবে, এই নিয়মটা কার্যকর নয়। যেমন এখানে একটা বিন্যস্ত করা আছে, দেখো এটা কিন্তু শর্ত বলে দিছে যে তোমাকে জাতি উপজাতি আকারে তোমার হচ্ছে থাকতে লাগবে বা শ্রেণী উপশ্রেণী আকারে থাকতে লাগবে, অন্যথায় যদি অন্য কোনো কিছু আকারে থাকে তাহলে তুমি আসলে এই নিয়মটা কাজ করবে না বা পড়াইতে কার্যকর করতে পারো না। যেমন দেখো, যেমন জীব, তারপর হচ্ছে কাঠ, তারপর হচ্ছে কি বই, তারপর হচ্ছে কি চাপ, এইগুলো পদ যদি এভাবে বিন্যস্ত হলে এই নিয়মটি কার্যকর হয় না, কেননা এদের একটি অন্যটির সাথে জাতি উপজাতিগত সম্পর্কে আবদ্ধ নয় এবং এদের পর্যায়ক্রমিকভাবে সাজানোরও উপকাশ নেই। কারণ কি, কারণ হচ্ছে তোমার দেখো আমাকে কি বলছে, আমাকে অলওয়েজ বলছে যে আমার এই নিয়মটা তখনই প্রযোজ্য হবে যখন আমি এটাকে জাতি উপজাতি আকারে সাজাইতে পারবো। সেটাও আবার হবে কি ক্রমিক ভাবে। কিভাবে ক্রমিক ভাবে, মানে একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5। কিন্তু এখানে দেখো, এখানে যে বলছে জীব কাঠ বই চাপ এইভাবে যে বলছে, এইটাকে আমরা কোনোভাবে আসলে জাতি উপজাতি আকারে সাজাইতে পারি না। কারণ জীবের সাথে আসলে কাঠের কোনো সম্পর্ক নেই, কাঠের সাথে বইয়ের কোনো সম্পর্ক নেই, বইয়ের সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই, এদেরকে আমরা জাতি উপজাতি আকারে সাজাইতে পারবো না। কি জাতি উপজাতি আকারে ক্রমিক ভাবে এদেরকে আমরা সাজাইতে পারবো না। এই জন্য এইগুলোর ক্ষেত্রে এমন করে যদি থাকে, এমন ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর নয়। তাহলে কোনটার ক্ষেত্রে কার্যকর, এই যে দেখো, এই যে জীব, জীবের পরে মানুষ, মানুষের পরে সৎ মানুষ, এদেরকে আমি পর্যায়ক্রমিক ভাবে সাজানো যায় এবং এরা হচ্ছে কি জাতি উপজাতিগত সম্পর্কে আবদ্ধ। কারণ কি, কারণ আমরা জারি পড়ে আসছি চতুর্থ অধ্যায়ে, দেখবা জীবের কি, জীবের উপজাতি হচ্ছে কি, জীবের উপজাতি হচ্ছে মানুষ, তারপর আবার মানুষের উপজাতি কি, মানুষের উপজাতি হচ্ছে তোমার কি, মানুষের উপজাতি হচ্ছে তোমার সৎ মানুষ, আর এখানে কি অসৎ মানুষ বলা যায় আর কি, তো সৎ মানুষ হবে আর কি। তো এটাকে আমরা কি ক্রমিক ভাবে সাজাইছি না, এই যে দেখো 1 নাম্বার এটা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, ক্রমিক ভাবেও সাজানো যায়, আবার কি জাতি উপজাতি আকারেও সাজানো যায়। তো যখন দেখবা যে এইভাবে সাজানো আছে, জীবের পরে মানুষ আছে, মানুষের পরে সৎ মানুষ আছে, এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে এই নিয়মটা প্রযোজ্য, এটার ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য। কিন্তু এই যে জীবের সাথে কাঠ বই চাঁদ এই যে জিনিসগুলো আছে, এগুলো আসলে ক্রমিক ভাবে সাজানো নেই, ক্রমিক ভাবে সাজানো নেই। এই কারণে কি, এই কারণে হচ্ছে এইগুলোর ক্ষেত্রে এই নিয়মটা তোমার কি প্রযোজ্য হবে না, কারণ কি এদেরকে পর্যায়ক্রমিক ভাবে সাজানো যায় না। ওকে, এই ক্ষেত্রে আসলে এই নিয়মটা কার্যকর নয়।
তাই এদের ক্ষেত্রে উক্ত নিয়মটা কার্যকর, এটা কিন্তু ওগুলোর ক্ষেত্রে কার্যকর না। এটা গেল প্রথমটা। এরপরে কি বলছে, বলছে যে নির্দিষ্ট ব্যক্তর্থ বিশিষ্ট একক পদের ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর নয়। বলছে যে যে পদের ব্যক্তর্থ সুনির্দিষ্ট সেক্ষেত্রে ব্যক্তর্থ বাড়া কমার কোনো প্রশ্ন ওঠে না, তাই এক্ষেত্রে হ্রাসবৃদ্ধির নিয়মটিও কার্যকর নয়। যেমন এক ডজন কমলা এর জায়গায় যদি এক হালি কমলা বলা হলে কমলার জাত্যার্থের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ একই জাতীয় কোনো বিষয়ের সংখ্যাগত পরিবর্তন আবশ্যিক গুণের পরিবর্তন ঘটে না। কেমন বলছে দেখো, বলছে কি ব্যক্তর্থ মানে হচ্ছে সংখ্যা বা পরিমাণটাকে বোঝাবে, আর জাত্যার্থ মানে গুণটাকে বোঝাবে। তো ধরলাম তোমার হচ্ছে কি কমলার ক্ষেত্রে ধরলাম যে এক ডজন মানে 12টা কমলা, 12টা কমলা তোমার হচ্ছে কি এর হচ্ছে কি কমলার জাত্যার্থ কি, কমলার জাত্যার্থ ধরলাম আমরা কমলাত্ব, আমরা বলছি না তয়ব যুক্ত করে দিবা, তো কমলার জাত্যার্থ হচ্ছে কমলাত্ব। এখন ধরলাম এখন তোমার 4 থেকে কত এক ডজন কমলা এর জায়গায় এখন তুমি বলছো এক হালি কমলা, এক হালি কমলা মানে তুমি 4টা কমলার কথা বলছো, কিন্তু এর যে জাত্যার্থ আছে এর জাত্যার্থ তো কমলাত্বই থেকে গেল, এর জাত্যার্থ কি থাকলো কমলাত্বই থেকে গেল। এখন আমরা কি জানি, আমরা জানি যে যদি তোমার ব্যক্তর্থ কি হয় কমে, মানে কি সংখ্যাটা কমছে না 12 থেকে 4 এ আসছে, তার মানে কি ব্যক্তর্থ কমছে। যদি তোমার সংখ্যা কমে তার মানে তখন কি হবে জাত্যার্থ বেড়ে যাবে, জাত্যার্থ যদি একটা থাকে হয়ে যাবে কয়টা দুইটা, কয়টা হয়ে যাবে দুইটা, কিন্তু এখানে কি হয়েছে এখানে জাত্যার্থ আছে একটা, হয়ে গেছে কয়টা হয়ে গেছে কিন্তু একটাই কিন্তু আছে, কয়টা আছে একটাই আছে, এখানে কিন্তু দুই হয়নি। তার মানে কি, তার মানে এই যে আমি যখন যে বলতেছি যে ব্যক্তর্থ কি হয়, ব্যক্তর্থ কমলে জাত্যার্থ বাড়ে বা জাত্যার্থ বাড়লে হচ্ছে তোমার ব্যক্তর্থ কমে, এই নিয়মটাই এখানে প্রযোজ্য হইলো, প্রযোজ্য তো হইলো না। আমি তো ব্যক্তর্থ কমাইলাম, সংখ্যা বা পরিমাণ কমাইছি না, 12 থেকে 4 এ নিয়ে আসছি, বাট আমার যে জাত্যার্থ আছে জাত্যার্থ তো 1 থেকে 1 আছে, আমার তো জাত্যার্থ কি হয়নি, জাত্যার্থ আমার কি হয়নি, জাত্যার্থ আমার কিন্তু কমেনি। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, এই যে একক পদের ক্ষেত্রে, নির্দিষ্ট ব্যক্তর্থ বিশিষ্ট একক পদ, একক পদ মানে একটা পদের ক্ষেত্রে এই কথাটা। যেমন দেখো এখানে তো ধরো জীব বলো বা মানুষ বলো বা সৎ মানুষ এগুলো তো আলাদা আলাদা পদ না, বাট একক পদের ক্ষেত্রে তুমি যদি প্রযোজ্য দেখো যে একক পদের ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো যদি হয় যে একটা পদের ক্ষেত্রে আমি বাড়াবো কমাবো, তখন তোমার কি হবে, তখন কিন্তু আসলে এই নিয়মটা কার্যকর হবে না। কারণ আমরা দেখলাম যে দেখো 12 থেকে 4 আসছে, বাট আমার এখানে জাত্যার্থ কি, জাত্যার্থ একটাই আছে, জাত্যার্থ কয়টা আছে একটাই আছে, তো কি এটা হবে না, তার মানে বুঝছো। আশা করি এই 2 নম্বরটাও ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে আমাদের 3 নাম্বার। 10 মিনিট লাগবে। ওকে, এবার দেখো বলছে যে কোন কোন বিশেষ ক্ষেত্রে ব্যক্তর্থ বাড়লেও জাত্যার্থ বাড়ে না। তো আমাদের হচ্ছে কি নিয়ম কি যে ব্যক্তর্থ যদি বাড়ে তাহলে হচ্ছে কি আমার জাত্যার্থ হচ্ছে কি হবে না, জাত্যার্থ হচ্ছে কি হবে না বাড়বে না বা কমবে না। কেমন ব্যাপারটা দেখো, যদি আমার ব্যক্তর্থ যদি বাড়ে তাহলে আমার জাত্যার্থ কমার কথা না। তো এই ক্ষেত্রে এখন দেখো বলছে যে কোন কোন ক্ষেত্রে পদের ব্যক্তর্থকে বাড়তে দেখা যায় কিন্তু তার জাত্যার্থটা অপরিবর্তিত থাকে। কোন কোন ক্ষেত্রে পদের ব্যক্তর্থ, পদের যে ব্যক্তর্থ সেটা হচ্ছে কি বাড়তে দেখা যায়, পদের ব্যক্তর্থকে হচ্ছে কি দেখা যায় বাড়তে দেখা যায়, বাট তার জাত্যার্থটা কি থাকে অপরিবর্তিত থাকে, জাত্যার্থ থাকে নাকি অপরিবর্তিত মানে যেটা আছে ওইটাই। কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে ব্যক্তর্থ বাড়লে কি হয়, ব্যক্তর্থ বাড়লে জাত্যার্থটা হচ্ছে কি হয়, জাত্যার্থ হচ্ছে কমে যায়। তো যে বলছে যে একটি নতুন দ্বীপের কি আবির্ভাব ঘটার পরে দ্বীপ পদের ব্যক্তর্থ বেড়ে যায় কিন্তু তার জাত্যার্থ হচ্ছে কি কমে না। ব্যাপারটা কেমন দেখো, ব্যাপারটা কেমন দেখো, ধরো ধরো তোমার হচ্ছে ধরো ধরলাম যে তোমার একটা ধরো কি বলবো আর কি, ধরো তোমার একটা ধরো সমুদ্রের মধ্যে একটা ধরো জমি আছে আর কি। তো এখন তোমার হয়ে গেছে কি তুমি একটা কি নতুন সেখানে হচ্ছে কি একটা নতুন দ্বীপ জেগে উঠছে, আমরা দেখি না যে চর জেগে ওঠে, কি হয় চর জেগে ওঠে আমরা দেখি না। তো যখন দেখবা যে একটা নতুন দ্বীপের একটা আবিষ্কার হইলো তখন এর কি সংখ্যা বা পরিমাণটা বেড়ে গেল না। ধরো আগে ছিল 50, ধরো তোমার হচ্ছে 50 ধরো আগে ছিল, পরে কি হয়েছে পরে একটা নতুন দ্বীপের আবির্ভাব হচ্ছে। তো যখনই তোমার নতুন দ্বীপের আবির্ভাব হবে তখন তোমার কি হবে, তখন তোমার এর কি এর হচ্ছে তোমার সংখ্যা বা পরিমাণটা একটু বেড়ে যাবে না। তো ধরো 50 থেকে হয়ে গেছে 60, তার মানে কি আমার ব্যক্তর্থ বেড়ে গেছে না, সংখ্যা বা পরিমাণটা তো বেড়ে গেছে। যে তোমার একটি হচ্ছে কি নতুন দ্বীপের আবির্ভাব, ধরো একটা জমি আছে তোমার কাছে সেখানে কি একটা নতুন দ্বীপের কি হয়েছে আবির্ভাব হয়েছে।
ওয়েট একটু দাঁড়াও। এই রাফিন, এই জাহিদ, যে আটকে গেছে আটকে গেছে। ওই দাঁড়াও, একটু ঠিক করতেছি, দাঁড়াও। ক্লাসটা আটকে গেছে। চার্জ শেষ নাকি? আমাদের হচ্ছে ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে, দাঁড়াও ওইটা নতুন নতুন হচ্ছে ব্যাটারি লাগায় ক্লাস শুরু করতেছি, এখনই শুরু হবে। আসছে আসছে। ওকে ওকে, দেখো ওই যে চলে আসছে। আচ্ছা, এটা জিনিস আমি একটু বলি যে দেখো, স্বাভাবিকভাবে তোমার ধরো তোমার একটা জমি আছে, ধরলাম তোমার একটা জমি আছে। এখন তোমার এখানে এখানে নতুন দেখলা যে না, তুমি আসলে ধরো যতটুকুর মালিক সেখানে হচ্ছে তুমি আরেকটু বেশি আর কি তোমার ধরো মালিক আর কি। ধরো এমন ব্যাপারটা এমন যে ধরো তোমার একটা জমি আছে, সেইখানে জমিটাতে একটা নতুন দ্বীপ আবিষ্কার করছে। নতুন একটা জিনিস আবিষ্কার হওয়া মানেই কি, তার হচ্ছে কি সংখ্যা বা পরিমাণটা বেড়ে যাওয়া না? সংখ্যা বা পরিমাণটা বেড়ে যাওয়া। ধরো তোমার ছিল কত, ধরো তোমার ছিল হচ্ছে 50 বিঘা জমি। তো নতুন একটা ধরো দ্বীপ আবিষ্কার হওয়ার পরে তোমার এখন ওই জমিটা হয়ে গেছে 50 থেকে 60 বিঘা। কত বিঘা? 60 বিঘা। তার মানে কি সংখ্যা বা পরিমাণ বাড়ছে, অর্থাৎ কি এর ব্যাক্তর্থটা কি হয়েছে, এর ব্যাক্তর্থটা তোমার হচ্ছে কি বেড়ে গেছে, তাই না? মানলাম ব্যাক্তর্থ বেড়ে গেছে, কিন্তু এর কি জাত্যার্থ কি কোনো কিছু বাড়ছে বা কমছে আমাকে বলো? এর কি কোনো ব্যাক্তর্থ বা এর কি কোনো জাত্যার্থটা কি কমছে? এর জাত্যার্থ যেটা আছে সেটাই, দ্বীপের জাত্যার্থ যেটা আছে সেটাই, সেটা কিন্তু কমেনি। তার মানে কমেনি মানে কি, কমেনি মানে আমার দেখো বলছে যে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে ব্যাক্তর্থ বাড়লেও জাত্যার্থ আসলে কমে না, জাত্যার্থ হচ্ছে কি কমে না। ওকে, আচ্ছা এখানে হচ্ছে বাড়ে না হবে, জাত্যার্থ হচ্ছে কমে না হবে। এটা আসলে হবে কি কমে না, এখানে বাড়ে না আসছে, এখানে হচ্ছে কি হবে না, কমে না। ওকে, এটা কি হবে, এটা হচ্ছে হবে কমে না। কোন কোন বিশেষ ক্ষেত্রে ব্যাক্তর্থ বাড়লেও জাত্যার্থ কমে না। কিভাবে দেখলাম যে আমরা যে আমার ব্যাক্তর্থ বাড়ছে 50 থেকে 60 হয়ে গেছে, বাট আমার কি হয়নি, বাট আমার কিন্তু তোমার হচ্ছে কি জাত্যার্থ কমেনি, জাত্যার্থ অপরিবর্তিত আছে। জাত্যার্থ কি আছে, অপরিবর্তিত আছে। এটা একটা গেল। এই বুঝতেছো কি বুঝো না জানাও, বুঝতেছো কি বুঝো না জানাও। আর দুইটা আছে শুধু, আর দুইটা আছে, আর দুইটা আছে শুধু। একটু জানাও তো, বুঝতেছো তো? ওই তিনটা বুঝছো, আর দুইটা আছে শুধু, আর দুইটা, আর ধরো 5 থেকে 7 মিনিট ক্লাস নিব। একটু কমেন্ট করে জানাও। বুঝছো ওই তিনটা, বুঝছো আগের তিনটা, বুঝছো? ওকে, তাহলে এখন দেখো, এখন এটা আবার আরেকটা দেখো কি বলছে, বলছে যে কোন পদের নতুন কোন জাত্যার্থ যদি আবিষ্কৃত হয় তাহলে সে পদের হচ্ছে কি ব্যাক্তর্থ আবার পরিবর্তিত হয় না। কিভাবে হয় না দেখো, বলছে যে কোন কোন ক্ষেত্রে পদের জাত্যার্থকে বাড়তে দেখা যায় কিন্তু তার হচ্ছে কি ব্যাক্তর্থ অপরিবর্তিত থাকে। যেমন দেখো, ধরো তুমি একটা সোনার যেটা আছে, সোনার, সোনা হচ্ছে তোমার ধরো একটা ধাতু, কি সোনা, সোনা ধাতুর ধরো এর ধরলাম আমরা, এর জাত্যার্থ হচ্ছে ধরো তিনটা, কয়টা, তিনটা ধরলাম আর কি, আমরা জাস্ট বুঝো আর কি। তো এরপরে এখন তুমি গবেষণা করলা, গবেষণা করে এর হচ্ছে কি করছো, সোনার হচ্ছে কি একটা নতুন গুণ আবিষ্কার করছো, একটা নতুন গুণ আবিষ্কার করছো। তখন আবিষ্কার করার ফলে কিন্তু
এর কিন্তু জাত্যার্থ হয়ে যাবে, এর গুণ কয়টা হয়ে যাবে, ধরো তোমার আগে থেকে গুণ আছে 3টা, এখন তুমি গবেষণা করলা, গবেষণা করার পরে এর গুণ হয়ে গেল কি, গবেষণা করার পরে তুমি নতুন একটা কি করছো, তুমি নতুন একটা হচ্ছে গুণ আবিষ্কার করছো এর, তো তখন কিন্তু এর কি হয়ে যাবে, এর গুণ হবে 3 থেকে 4টা। গুণ মানে কি, গুণ মানে অলওয়েজ মাথায় রাখবা, গুণ মানেই হচ্ছে জাত্যার্থ, অর্থাৎ এর জাত্যার্থ ধরো আগে ছিল 3টা, এখন হয়ে গেল কয়টা, এখন হয়ে গেল হচ্ছে 4টা। কয়টা হইলো, 4টা হয়ে গেছে, কয়টা, 4টা। তো তো 4টা ঠিক আছে, এটা হলো, কিন্তু এটা সোনার ব্যক্তর্থের কি কোনো পরিবর্তন হয়েছে আমাকে বলো তো। ধরো সোনার ব্যক্তর্থ ছিল 500, এখন তুমি গবেষণা করে এর হচ্ছে কি করতে পারো, এর তো হচ্ছে তোমার ধরো নতুন একটা গুণ আবিষ্কারই করতে পারো বা জাত্যার্থ আবিষ্কার করা, বাট তার কি ব্যক্তর্থ, তার সংখ্যা বা পরিমাণটা কি কোনো পরিবর্তন হয়েছে, তার কিন্তু সংখ্যা বা পরিমাণের কোনো পরিবর্তন হয়নি, সেটা কি আছে, সেটা ফিক্সড আছে। এখানে তো এমন না যে এর হচ্ছে তুমি হচ্ছে কি এখানে নতুন সোনা আসে তোমার হচ্ছে কি যুক্ত করছে, এমন তো করনি, সেই সোনাটার মধ্যে একটা গুণ ছিল যেটা আমরা কি আগে বের করতে পারিনি, বাট কি করছো, গবেষণা করার ফলে তার হচ্ছে কি একটা নতুন গুণ আবিষ্কার হয়েছে, এমন তো আমরা দেখি বিজ্ঞানীরা তো এটা করে থাকেই, গবেষণা করে নতুন নতুন গুণ আবিষ্কার করে, বাট কিন্তু তার যে সংখ্যা বা পরিমাণটা কি বাড়ানো হয়েছে না, যেটা আছে সেটাই তার মধ্যেই ছিল, সেটা কি সুপ্ত অবস্থায় ছিল, আমরা বের করতে পারিনি, পরবর্তীতে হচ্ছে গিয়ে সেটা কি হয়েছে, সেটা হচ্ছে গবেষণা করে বের হয়েছে, বাট তার যে ব্যক্তর্থ অর্থাৎ তার যে সংখ্যা বা পরিমাণটা আছে সেটা কিন্তু পরিবর্তিত হয়নি। তো এটা একটা সমস্যা হয়, এটা যে আমার কি হয়, আমরা দেখলাম যে জাত্যার্থ বাড়লেও কি হচ্ছে না, ব্যক্তর্থ কিন্তু কমে না, জাত্যার্থ বাড়লেও ব্যক্তর্থ কিন্তু কমে না, ব্যক্তর্থ কিন্তু বাড়ছে। এবার বলছে পদের বিপরীত হ্রাস বৃদ্ধির যে নিয়মটা আছে এটা হচ্ছে কি সব ক্ষেত্রে আসলে সমানুপাতিক নয়, সব ক্ষেত্রে কি নয়, সব ক্ষেত্রে হচ্ছে সমানুপাতিক নয়। কেমন দেখো, বলছে যে ব্যক্তর্থ যাতায়াতের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধি নিয়মটি সর্বক্ষেত্রে সমানুপাতিক নয়, অর্থাৎ এদের একটি যে পরিমাণে বাড়ে বা কমে অন্যটি সবসময় যে সেই পরিমাণে বাড়ে বা কমবে, ব্যাপারটা আসলে এমন না। মানে তোমার এখানে হচ্ছে কি, তোমার ধরো এমন হইলো যে তোমার ব্যক্তর্থ ধরো 500 থেকে ধরো 300 হইলো, ধরলাম আমার ব্যক্তর্থ হচ্ছে কি 500 থেকে 300 হইলো, মানে কি কমলো, কত হয়েছে, কমছে। আর জাত্যার্থ ধরো, জাত্যার্থ হচ্ছে তোমার কি 4 থেকে হয়ে গেছে ধরো 5, ধরো একটার ক্ষেত্রে এমন হয়েছে যে ব্যক্তর্থ যদি আমার কমে তাহলে কি হয়, জাত্যার্থ বাড়ে। এখন এটা কিন্তু সব ক্ষেত্রে সমানুপাতিক, মানে কি সমানুপাতিক, মানে ধরো একটার ক্ষেত্রে ধরলাম আমার এমন হয়েছে, কিন্তু সেকেন্ডটার ক্ষেত্রে যে সবসময় যে 500 হইলে যে এখানে যে 300 হইতে লাগবে, আর এখানে যে 4 হইলে যে 5 হইতে লাগবে, ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাপারটা কিন্তু কি এমন না। এখানে কি হইতে পারে, এখানে হচ্ছে তোমার আমার হইতে পারে 600 হইতে পারে, 600 থেকে আমার এখানে কত 300 হইতে পারে, আর এখানে আমার কয়টা, এখানে হচ্ছে ধরো আমার সরি 500 থেকে আমার এখানে কত, দাঁড়াও বুঝাচ্ছি। এমন যে ধরো এখানে 1 নম্বরের ক্ষেত্রে আমি বললাম যে আমার ব্যক্তর্থ আমি কমাবো, ধরো 500 থেকে 300 হইছে, তাহলে আমার জাত্যার্থ বাড়বে, ধরো 4 থেকে কত হইছে, 4 থেকে আমার 5 হবে। আবার আরেকটা উদাহরণের ক্ষেত্রে ধরো 500 থেকে যে তাকে যে 500 হইলে যে তাকে যে 300 হইতে লাগবে, ব্যাপারটা কিন্তু এমন না, মানে সমানুপাতিক হইতে লাগবে এমন না, সে 500 থেকে সে 200 হইতে পারে। আবার কি, আবার ধরো 4 থেকে যে আমাকে 5 হইতে লাগবে, ব্যাপারটা এমন না, 4 থেকে সে হচ্ছে কত 7 হইতে পারে। মানে এটা হচ্ছে কি হ্রাস বৃদ্ধি নিয়মটা সর্বক্ষেত্রে সমানুপাতিক নয়, মানে সব সময় যে সেমই হবে ব্যাপারটা কিন্তু এমন না। এটা কি হইতে পারে, এটা তোমার হচ্ছে সমানুপাতিক হইতে পারে না। যেমন দেখো কি বলছে যে মানুষের জাত্যার্থের সাথে সভ্যতা গুণটা যুক্ত করলা, মানুষের জাত্যার্থের সাথে কি করলা তুমি, সভ্যতার গুণটা হচ্ছে কি করলা, সভ্যতার গুণটা হচ্ছে যুক্ত করলে মানুষের সংখ্যাটা যে হারে কমে, অর্থাৎ ধরো স্বাভাবিকভাবে মানুষের সংখ্যা কত ধরলাম, মানুষের সংখ্যা ধরলাম 300, ধরো আমি ধরলাম কত 300, এখন এর সাথে আমি কি করছি, সভ্যতা নামক গুণটা আমি যুক্ত করে দিছি, তো সভ্যতা নামক গুণটা যুক্ত করার ফলে এর সংখ্যাটা হয়ে গেছে কত, ধরো 200, কত হয়েছে 200, কত 200 হয়ে গেছে। ধরো যে হারে কমে দৃষ্টিহীনতা, এরপরে কি আরেকটা ধরো গুণ, সভ্যতার জায়গায় আমি দৃষ্টিহীনতা দিয়ে দিলাম, ধরো এখানেও কত আছে, মানুষের সংখ্যা কত 300, সভ্যতার জায়গায় কি আছে, দৃষ্টিহীনতা আছে, সেই গুণটা যুক্ত করলে তার সংখ্যা সেই তুলনায় অনেক বেশি হারে হচ্ছে কি কমে, ধরো 300 ক্ষেত্রে হয়ে গেল কত 100 হয়ে গেছে। তাহলে কি সমানুপাতিক হইলো, সমানুপাতিক কখন হইতো, যখন আমার ধরো 300 আছে মানলাম ঠিক আছে, আমার যখন 200 হবে, এটাও যখন 200 হবে, তখন আমার কি, তখন আমার এটা সমানুপাতিক হবে। কিন্তু আমার এখানে হইলো 200, এখানে হইলো 100,
তাহলে কি এটা কি সমানুপাতিক হইল? সমানুপাতিক তো হইল না। সমানুপাতিক মানে কি সমান সমান হবে, বাট এখানে কিন্তু সমানুপাতিক হয় না, একবার হইছে 200 একবার হইছে 100। তো এই ক্ষেত্রে আসলে তোমার ব্যক্তর্থ যাতায়াতের বিপরীতমুখী হ্রাসবৃদ্ধি নিয়মটা আসলে কি নয়, সর্বক্ষেত্রে আসলে সমানুপাতিক নয়। ওকে, এগুলো আমাদের মূলত এই 5টা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সমস্যা হয়। এরপর বলছে যে সুতরাং দেখা যাচ্ছে যে পদের ব্যক্তর্থ যাতায়াতের মধ্যকার হ্রাসবৃদ্ধি নিয়মটি ত্রুটিমুক্ত নয়। কয়েকটি সমজাতীয় শ্রেণীবাচক পদকে জাতীয় উপজাতির আকারে ক্রম অনুসারে সাজালেই কেবল এই নিয়মটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্যথায় নিয়মটি হচ্ছে কি অর্থহীন। তার মানে নিয়মটা হচ্ছে কি, এমন প্রশ্ন আসবে তোমাদের ঘ নাম্বারে যে ব্যক্তর্থ যাত্রার্থে যে সম্পর্ক আছে বা হ্রাসবৃদ্ধি নিয়ম আছে, এটা কি হচ্ছে কি ত্রুটিযুক্ত নাকি ত্রুটি মুক্ত, বা কতটুকু ত্রুটিযুক্ত এমন বলবে, তখন তোমরা এটা উত্তর করবা যে এগুলো বলার পরে বলবা যে ব্যক্তর্থ যাত্রার্থের মধ্যকার হ্রাসবৃদ্ধির নিয়মটি আসলে ত্রুটিযুক্ত, এটা ত্রুটি মুক্ত নয়। মানে কি ত্রুটিযুক্ত, তার মানে এদের মধ্যে সমস্যা আছে, ত্রুটি আছে। এটা শুধু আমার কি কয়েকটা সমজাতীয় শ্রেণীবাচক যে পদ আছে যেটাকে আমি জাতি উপজাতি আকারে আসলে কি করতে পারি, সাজাতে পারি, কেবল তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যথায় এটা কি নয়, প্রযোজ্য নয়। এটাই বলছে এখানে। ওকে, বুঝছো কি বুঝেনি জানো? আমাদের আজকের ক্লাস এখান পর্যন্ত থাকবে। এরপর আমরা কালকে কখন ক্লাস নিব আমি এটা জানাই দিব তোমাদের পোস্ট করে। তো এখানে আমরা পদের প্রকারভেদ থেকে শুরু করব। তোমরা আগে বলো ওইটা বুঝছো কি বুঝনি, ওইটুকু আজকের ক্লাসটা কেমন লাগছে, বুঝছো কি বুঝনি জানো? আমি কিন্তু একদম সবকিছু একদম অনেক সময় নেই, দেখো প্রায় 2 ঘন্টা ক্লাস হয়েছে, পড়াইছি মাত্র অল্প। তো এইভাবে যদি পড়াই তাহলে তো স্বাভাবিকভাবে কোর্সটা একটু দেরি করেই শেষ হবে, তাই না? আমি চাইলে তাড়াতাড়ি শেষ করে দিতে পারতাম, বাট না, আমি তোমাদের পড়ানোর মতোই পড়াবো আর কি, যাতে সব বিষয় তোমরা ক্লিয়ার থাকো। তোমরা একটু জানাও বুঝছো কি বুঝনি, ওভারঅল যেটুকু পড়াইছি আমরা আবার কালকে ক্লাস করব। ওকে, আজকের ক্লাসটা এখানেই রাখবো, একটু কমেন্ট করে জানাই দাও, আমরা হচ্ছে ক্লাস শেষ করে দিব এখনই। ওকে সিয়াম আর আচ্ছা, আর সায়েম বলছে যে ভাইয়া ডেইলি কি লাইভ ক্লাস নেওয়া হবে? সায়েম, ডেইলি লাইভ ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি তো বললাম আমার ফাইনাল ইয়ার চলতেছে, আমি সপ্তাহে 2 দিন অফিসে আসি, শুক্রবার শনিবার আসি, বা বৃহস্পতিবার আসি শুক্রবার আসি। তো এই সময় আমি লাইভ ক্লাসও নিব প্লাস তোমাদের রেকর্ডিংও দিব, দুইটাই নিব, আমরা দুই ভাবে আস্তে আস্তে করে কোর্স শেষ করে ফেলবো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা এখান পর্যন্তই থাকলো। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। এটা পিডিএফটা আপলোড করা আছে, আর পিডিএফ এর টুকটাক কিছু প্রিন্টিং মিস্টেক থাকেই, কারণ এগুলো তৈরি করতে গেলে হয়ই টুকটাক একটু ঝামেলা হয়, সর্বোচ্চ সতর্ক থাকার পরেও তোমরা একটু এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি হচ্ছে কিবা করবো, আমি ওগুলো সব ঠিক করে দিচ্ছি। ওকে, সব ঠিক করে দিয়ে দিব যেগুলো টুকটাক ভুল থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে এখান পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। এই আচ্ছা, অফ করবো কোনটা দিয়ে? অফের অপশন কই?